চলছে ভূত এফএম এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথিরা। প্রথমেই আমি যাব হচ্ছে আমাদের নতুন আরেকজন অতিথি এসছেন, তিনি প্রথমবারের মতো আজকে আমাদের এখানে এসছেন, তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম ভাই, আমি এসেছি মিরপুর থেকে। আমি মোহাম্মদ এহসানুল হক। চলে যাই আপনার ঘটনায়। আমার ঘটনাটি অ্যাকচুয়ালি ১৯৬০ সালের দিকে আমার নানার সাথে ঘটে যাওয়া। এই ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধাতে। তো আমার নানার যে বড় ভাই ছিলেন, আমার সম্পর্কে বড় নানা হন, তার বিয়ের ঘটনা। তো যথারীতি আগে রাসুল ভাই আপনারা জানেন যে আগে তেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যার কারণে বরযাত্রীরা আমার নানার বড় নানা শ্বশুরবাড়িটা একটু দূরে হওয়ার কারণে বরযাত্রীরা ট্রেনে গেছিল। তো আস্তে আস্তে বিয়ে সম্পূর্ণ করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে অনেক রাত, তো নতুন বউ নিয়ে তখন তার শ্বশুরবাড়ির লোকেরা আর আসতে দেয়নি। তাই আমার নানা স্বনামধন্য স্কুল টিচার ওই এলাকার, তো সে মানুষের বাসায় থাকতে পছন্দ করতো না। তো সে কি করলো, সে একা একটু রাগের মতো হয়ে একা একা চলে আসলো। তো শেষ ট্রেন ছিল রাত 12টায়, সেই ট্রেনে করে আমার নানা আমাদের গাইবন্ধার উদ্দেশ্যে আসলো। তো আসার সময় রাসুল ভাই কোনো প্রবলেম হয়নি, সে ভালোভাবে স্টেশনে নামে। তো স্টেশন থেকে আমাদের নানা বাড়িতে প্রায় ৩-৪ কিলো রাস্তা হেঁটে যেতে হয়। তার মধ্যে রেল লাইন দিয়ে হাঁটতে হয় ২-৩ কিলোমিটার, এরপরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয়। তো রাসুল ভাই ঘটনাটা হয় যখন স্টেশনে নামে, ট্রেনটা তাকে ক্রস করে, সে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। তো কিছু দূরে যাওয়ার পর রাসুল ভাই আমাদের ওখানে একটা রেল লাইনের পাশে একটা জায়গা আছে, যেটা আর কি হাতের বাম পাশে পড়ে হচ্ছে শ্মশানঘাট এবং ডান পাশে পড়ে হচ্ছে বিল। তো আমার নানা করলো কি, সেই শ্মশানঘাটটা যখন ক্রস করবে তখন অনেক দূর থেকে খেয়াল করলো যে সেই শ্মশানঘাটের মধ্যে কোন একটা জিনিস ছায়ার মতো দেখা যাচ্ছে দূর থেকে। তা ছালয়ে সে শ্মশানঘাটে এক পা দিয়ে রেখেছে এবং বিলের মাঝখানে আরেক পা, মাঝখান দিয়ে রেল লাইনটা গেছে। তো রাসুল ভাই নানা তো দূর থেকে দেখে, সে অনেক সাহসী লোক ছিল, যাই হোক সে তেমন ভয় না পেলেও তার কাছে তার স্মোকিং করার অভ্যাস ছিল, যার কারণে সে অনেক দূর থেকে সিগারেট ধরায়। তো তার কাছে যে ২-৩টা সিগারেট ছিল রাসেল ভাই, সেটা ওই জিনিসটার কাছে আস্তে আস্তে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমার নানা চিন্তা করে যে এবার তো আমাকে ধরবে, আমার আজকে মৃত্যু হবে, না হলে কিছু একটা করবেও। তো আমার নানা খুব ভয় পায় এবং রেল লাইনে বসে বসে, এখন আমাদের গ্রামের কথা, একটা গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে শয়তানের উপরে শয়তানি করলেও নাকি শয়তান সেটা ধরে না। তো নানা সেটা করলো, তার পরনে প্যান্ট ছিল, সে প্যান্টটা খুলে মাথায় মানল। মাথায় বাঁধার পরে ভূতটা যেটাই ছিল আর কি, যে জিনিসটা সেটা আর কি চলে গেল এখান থেকে। সো রাসুল ভাই সেখান থেকে নানা প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং সে প্রায় অজ্ঞানের মতো অবস্থা, কিন্তু তার ভিতরে একটা চেষ্টা ছিল তাকে বাড়িতে যেতে হবে, যার কারণে সেখান থেকে সে দৌড় শুরু করে এবং দৌড় দিয়ে সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তো সেদিন রাতে আমার নানার বাবা যিনি ছিলেন, সে মোটামুটি বোঝা টাইপের একজন কবিরাজ ছিল, যে আর কি ঝাড়ফুঁক করাইতে পারত। তো যার কারণে সে বাড়িতে এসে তার বাবা তাকে ঝাড়ফুঁক দিয়ে আর কি সেদিনের মতো সুস্থ করে তোলে। কিন্তু রাসুল ভাই সেই দিন রাতে যাওয়ার পরে পরবর্তী দিন যে রাতটা হয়, সেটা হচ্ছে আমার নানা বিছানায় শুয়েছিল আর আমার নানার মা এবং বাবা তারা নিচে শুয়েছিল। তো গ্রামে যেটা হয় রাসুল ভাই, যে ইয়াং বয়সের ছেলেপেলারা তার লুঙ্গি পরে এবং খালি গায়ে ঘুমায় গরমের দিনে। তো হারিকেন জ্বলছিল। এমন সময় রাসুল ভাই আমার নানা খেয়াল করলো দরজা দিয়ে, দরজা খোলা ছাড়াই দরজার ভিতর দিয়ে কিছু একটা প্রবেশ করলো, সেটা দেখতে একটা গরিলার মতো, সারা গা লোমশও ছিল সারা শরীরে। তা আমার নানা দেখে তন্দ্রার মতো ছিল। তো সে সেটা হ্যালোসিনেশন বা যাই বলে কাটানোর চেষ্টা করলো, কিন্তু সেই জিনিসটা একটু পরেই তার ঘাড়ের নিচ দিয়ে এক হাত এবং পায়ের নিচ দিয়ে আরেক হাত দিয়ে তাকে বিছনা থেকে তুলে ফেলল। তো তুলে ফেলার পরে নানা তখন চিৎকার করার চেষ্টা করছে, নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু কিছু পারছে না, কোনো একটা কিছু তাকে আটকে রেখেছে, যার কারণে সে ওই কাজ চিল্লাচিল্লি করতে পারছে না। পরে সে জিনিস যখন তাকে অনেকটা দূরে দরজার কাছে নিয়ে গেছে, তখন আর কি আমার নানা একটা জোরে চিৎকার দেয় এবং তার মা বাবার গায়ের উপর পড়ে যায় আর কি সেই দিন। তো সেই জিনিসটা তাকে ফেলে রেখে চলে যায় এবং এই জিনিসটায় লোমশ এই জিনিসটা আমার নানার মা বাবা সবাই দেখেছে, যে ওটা হচ্ছে যে লোমগুলো ছিল সেগুলো পরের দিন সকালে আমার নানার গায়ে পাওয়া যায়, একটা কালো বিড়ালের মতো লোম। তো এখান থেকে আর কি ঘটনাটা সবাই বিশ্বাস করে এবং এই ছিল আমার ঘটনা। কি ছিল এটা কি পরে জানা যায়নি না? ওটা থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনাও পাঠিয়ে দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
প্রিয় লিসনার্স, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে। বর্তমানে উনি সৌদি আরবের জেদ্দা শহরে রয়েছেন। চলুন ওনার ঘটনায় চলে যাই। ঘটনাটি ওনার ভূমিষ্ঠ হওয়ার আগে। তখন উনি ওনার মায়ের গর্ভে রয়েছেন। জন্মের সময়টা অনেকটাই কাছাকাছি চলে এসেছে। ছিল এমতো অবস্থায় ওনার মা একটি স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নটা এমন ছিল যে ভয়ঙ্কর দেখতে একটা অবয়ব। এই অবয়বটা শুধু মাথা দেখা যায়, বাকি অংশটা মাটির নিচে। ওনার মা রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখা যায় মাটির নিচ থেকে একটা বড় মাথা বেরিয়ে আসছে, জাস্ট গলা পর্যন্ত, মানে মাথা থেকে গলা পর্যন্ত এতটুকুই দেখা যায়। অবয়বটার চোখগুলো ভয়ঙ্কর রকমের বড় এবং রক্তবর্ণ। চোখ দেখলেই মনে হয় চোখের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে। ওই অবয়বটা মোহাম্মদ ভাইয়ের মাকে বলতো, তোর একটা ছেলে হবে, তোর ছেলেটাকে আমাকে দিয়ে দে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই মোহাম্মদ ভাইয়েরা 4 বোন 1 ভাই। 3 বোনের পর ওনার আম্মু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে একটা ছেলে সন্তান চেয়েছিলেন। এরপরেই মূলত এই মোহাম্মদ ভাইয়ের জন্ম। জন্মের কিছুদিন আগে থেকেই বারবার ওনার আম্মু এই স্বপ্নটা দেখতেন, প্রায় প্রতিদিনই দেখতেন বলতে হবে। একদিন স্বপ্নের মধ্যেই কি হয়, ওনার আম্মু ওই অবয়বটাকে সরাসরি মানা করে দেয়, বলে যে আমি আমার সন্তানকে কোনোভাবেই তোকে দেব না। ওই অবয়বটা তখন রেগে বলে ওঠে, তোর এবং তোর ছেলের কিন্তু অনেক ক্ষতি হবে, দেখে নিস। তখন ওনার আম্মু স্বপ্নের মধ্যেই বলেছিলেন যে তোর যা করার কর, আমার ছেলেকে কোনো অবস্থাতেই তোর কাছে আমি দেব না। আল্লাহর কাছে অনেক চাওয়ার পর আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেছেন, আমি তোকে কোনোভাবেই সেটা দেব না। এই কথা বলার সাথে সাথেই নাকি ওই অবয়বটার 2 চোখ থেকে 2টো আগুনের ফুলকি এসে মোহাম্মদ ভাইয়ের আম্মুর কপালে লাগে স্বপ্নের মধ্যেই। আর স্বপ্নের মধ্যেই শুরু হয়ে যায় তার প্রচণ্ড মাথা ব্যথা। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরও দেখা গেল ওনার প্রচণ্ড মাথা ব্যথা। এমন মাথা ব্যথা, উনি কিছু খেতে পারতেন না, নামাজ পড়তে পারতেন না, ঘুমাতে পারতেন না, সারাক্ষণ কান্নাকাটি করতেন। আর এমন কান্নাকাটির জন্য বাড়ির সবাই বিরক্ত হতে শুরু করল। ওনার আম্মু যখন সবাইকে ঘটনা খুলে বললেন যে অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছে, তখন সবাই বলে আরে এটা কিছু না, ঠিক হয়ে যাবে। ওনার দাদি, মানে মোহাম্মদ ভাইয়ের দাদি তো তেল পড়া এনে দিতেন, কোনো কিছুতে কোনো কাজ হতো না। মোহাম্মদ ভাইয়ের দাদি মনে করতেন ওনার আম্মু হয়তো এমন করছেন, ইচ্ছা করে ভান ধরেছেন যাতে ফ্যামিলির কোনো কাজ করতে না হয়। যখন অবস্থা শুরু হওয়ার পর অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে গেল, তখন সবাই বিষয়টাতে গুরুত্ব দেওয়া শুরু করল। এক কবিরাজের বাড়িতে মোহাম্মদ ভাইয়ের আম্মুকে নিয়ে যাওয়া হলে কবিরাজ অনেক রিচুয়াল করে জানালেন যে যতদিন না মোহাম্মদ ভাই ভূমিষ্ঠ হবেন ততদিন পর্যন্ত কোনো ধরনের কোনো তদবির দেয়া যাবে না, দিলে নাকি ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে। তো এইটা সহ্য করেই যেতে হবে, যতদিন সহ্য করতে হবে, যতদিন না পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। এই অসহনীয় যন্ত্রণা উনি আর কয়দিন সহ্য করবেন? একটানা প্রায় 40-45 দিন মোহাম্মদ ভাইয়ের আম্মু উনি এই যন্ত্রণা সহ্য করেছিলেন। এরপর মোহাম্মদ ভাই ভূমিষ্ঠ হন। বলে রাখা ভালো যে সন্তান যে ছেলে হবে এটা কিন্তু প্রযুক্তির সহায়তা ওনারা আগে থেকে বুঝতে পেরেছিলেন। মূলত এরপর নিশ্চিত হয়েছিলেন যে সন্তান ছেলে হচ্ছে। তো যাই হোক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অবস্থার কিন্তু উন্নতি হচ্ছিল না। তখন ওনাদের ঘরের বেড়া ছিল বাঁশের তৈরি, বাঁশের চাটাই দিয়ে। রাতের বেলা নাকি ঘরের দরজার নিচে চৌকাঠ থাকে, চৌকাঠের নিচের অংশটা ফাঁকা থাকে। হঠাৎ করে 2টো সাদা হাত ঢুকে যেত, বলতো দে বাচ্চাটাকে আমাকে দিয়ে দে। হাত দুটো নাকি এতটাই সাদা ছিল যে অন্ধকার রাত্রেও হাত দুটো দেখা যেত। এইভাবে কয়েকদিন হাত ঢুকিয়ে দিয়েছিল। মোহাম্মদ ভাইয়ের পরিবারের একজন সদস্য, তিনি আবার বিড়ি খেতেন। উনি করেছেন কি, বিড়ি ধরিয়ে ওই হাতের উপর চাপ দিয়ে দিয়েছেন। যখন চাপ দিয়েছেন তখন নাকি হাত হেঁচকা টানে পেছন দিকে সরিয়ে নিয়ে ধূপধাপ শব্দে মনে হলো পাশে একটা জঙ্গলের দিকে চলে গেল। এরপর সেখানে গিয়ে নাকে সুরে কান্নাকাটি শুরু করল। পরের দিন কবিরাজকে খবর দেয়া হয়, কবিরাজ আসে। আসার পর অনেকক্ষণ ধরে বিভিন্ন রুকিয়া করার পর কবিরাজ বলে যে এটা চলে গেছে। মানে অনেক কষ্ট করতে হয়েছিল কবিরাজকে এটাকে বিদায় করতে। এই ঘটনাটা, বিশেষ করে এই তীব্র মাথা ব্যথা, প্রায় 40 দিন বা প্লাস মাইনাস হবে সময়, এরকম হয়েছিল। এরপর ঘরের চৌকাঠের নিচ দিয়ে একজোড়া হাত ঢুকে যাওয়া, কি ভয়ঙ্কর এই ব্যাপারটা। তবে এটা আসলে কি ছিল, এটা নিয়ে খুব বেশি কিছু জানা যায় না। এটি কি ওই টাহুরা টাইপের জিন ছিল, নাকি অন্য কিছু ছিল, নাকি বাচ্চাকেও দানব ছিল, ওইভাবে বোঝা যায় নাই, যেহেতু মোহাম্মদ ভাই বিস্তারিতভাবে আমাদেরকে এই বিষয়ে বলতে পারেন নাই। তবে এতটুকু বলেছিলেন যে এই ঘটনাগুলো ঘটেছিল ওনার আম্মুর সাথে। এটাই ছিল ঘটনা। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাই, আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আবার আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে এখন ঘটনাটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, অথবা তার আম্মুর সাথে। তো ঘটনাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ যে আসলে অনেক কিছু জিনিসগুলো আছে, এরকম কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা নিজের সাথে না ঘটলে আমরা বুঝতে পারি না। ঠিক। তো আমার এই বন্ধু আমাকে যে ঘটনাটা বলছে, যে ও জানতো যে আমি ভূতে ফেমে আসি, এবং এই ধরার আগেও অনেক ঘটনা শেয়ার করেছি আমি ভূতে ফেমে। তো আমাকে একদিন কথা প্রসঙ্গে বলল যে আমাদের বাসায় আসিস, তোর সাথে একটা ঘটনা শেয়ার করব এবং তোর ভালো লাগবে মনে হয়।
তুই কারোর সাথে শেয়ার করবি না। আমি বললাম যে আমি যদি ভূতে ফেমে বলি, কয় না আমি তোকে রিকোয়েস্ট করব তুই বলিস না, আর যদি এখন তুই বলিস তাহলে আম্মুর পারমিশনটা নিয়ে নিস, যেহেতু ঘটনাটা আম্মুর সাথে এবং আমার ফ্যামিলির সাথেই জড়িত। তো আমি বললাম ঠিক আছে। একদিন তো ওর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ও বলল, খালাম্মাকে সালাম দেওয়ার পরে, খালাম্মা ড্রয়িং রুমে বসছো, আমরা তিনজনেই বসলাম। তো আমার ওই ফ্যামিলির, ওদের ফ্যামিলিটা হচ্ছে ও এবং ওর এক ছোট বোন আর ওর আব্বু আর ওর আম্মু, এই হলো ওদের চারজনের ওদের ফ্যামিলি। তো আমরা ড্রয়িং রুমে বসে কথা প্রসঙ্গে বললাম যে খালাম্মা আপনার সাথে একটা ঘটনা ঘটছে, এটা একটু যদি বলেন। বলে তখন ওকে ছেলেকে উদ্দেশ্য করে বলে, তুই বল, আমি মাঝে মাঝে তোর সাথে যোগ দিব আর কি। তখন ওই ঘটনা বলল যে ঘটনাটা বেশ কিছুদিন আগের, অনেক দিন আগের, অনেক বছর আগের, প্রায় ২০-২৫ বছর আগের ঘটনা। তো ওর আব্বু হলো আপনার একটা সরকারি কর্মকর্তা, কিন্তু উনি ওই যে পেপারস মিলে আর কি ওনার ইয়াটা পড়ছিল, দায়িত্ব পড়ছে বিভিন্ন। তো চিটাগংয়ে পেপারস মিল যে আছে উনি ওইখানে ইয়াতে ছিলেন আর কি, জেনারেল ম্যানেজার হিসাবে ওইখানে গেছিলেন। তো ওইখানে ওনার পোস্টিংটা ছিল। তো উনি যখন ওইখানে যান তখন ওর বয়স, আমার বন্ধুর বয়স প্রায় ৭-৮ বছর বয়স বা এরকম আর কি। তো ক্লাস 3-4-এ পড়ে। ওর আম্মু তখন প্রেগনেন্ট, এবং প্রেগনেন্ট এরকম একটা সময় স্টেজে ছিল আর কি, যে কোনো সময় ডেলিভারিটা হয়ে যেতে পারে আর কি। তো ওরা যখন ওই বাসায় গেল, তো হঠাৎ ওদের বাসায় একটা কাজের মেয়ে আর কি মহিলা ছিলেন, বয়স প্রায় ৬০-৬৫ বছর বয়স এরকম। তো মহিলা হালকা পাতলা লম্বা গড়নের একজন মহিলা এবং খুব বিশ্বস্ত, কারণ ওদের ওয়ার্ড্রপের উপরে ওর বাবার মানি ব্যান্ড থাকতো, রান্না বাড়ার মহিলা। আসলে কাজের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো হয়, যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে চুরি করে বা এটা করে ওইটা ধরে ওইটা নিয়ে যায়। তো ওই মহিলার কাছে ওরা ওই প্রজেক্টে যাওয়ার পরে তো পুরা সংসারটাই খালাম্মা দিয়ে আর কি একদম নির্ভাবনায় থাকতেন, যে কোথাও গেল বুয়া তার মতো কাজ করে ঘরদর লকটক করে চলে যেতেন। তো এতটাই বিশ্বস্ত ছিলেন। তো একদিন হঠাৎ করেই মহিলা কাজে আসা বন্ধ করে দিল। রাসুল ভাই, তো ওনার অবস্থাটা ছিল এরকম যে শরীরটা নিয়ে উনি বেশি মুভ করতে পারেন না, বেশি কাজ করতে পারেন, নোয়া হয়ে ঘর মুছতে পারেন না, বা কিছু ভারী কাজ করতে পারেন না, কোনো কাজই করতে পারেন না খালাম্মার শরীরটা। খালাম্মা বলল আমাকে যে বাবা, আমার শরীরটা তখন এত ভারী হয়ে গেছিল, আমার এই ছেলেটা যে বড় ছেলেটা, ওর সময় কিন্তু এরকম আমি হই নাই, কিন্তু ওই আমার মেয়েটা যখন আমার গর্ভে আসলো এবং লাস্টের দিকে আমি কোনো মুভি করতে পারতাম না। তো একদিন ওই মহিলা বুয়া আপনার প্রায় ৬-৭ দিন আসতেছে না। তো আমি এর কাছে জিজ্ঞেস করছি, দারোয়ানের কাছে জিজ্ঞেস করছি, তার একই দিয়ে কোনোভাবে না একটা কাউকে ম্যানেজ করা যায়। আর বুয়া তো এরকম করেন না সাধারণত, যে না বলে না কয়ে উনি হঠাৎ করে চলে গেছেন। আর বুয়া যেহেতু জানেন না আমার শরীরের এই অবস্থা, এবং উনি আমাকে বেশ টেক কেয়ার করতেন, যদিও উনি এসে ছোটা বুয়া হিসেবে কাজ করতেন, কিন্তু উনি সব কিছু গুছাই টুছাই দিয়ে যেতেন এবং আমার সব সময় খেয়াল রাখতেন শরীরে। তো হঠাৎ করে বুয়া না আসায় আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো আমি প্রায় গ্রিল ধরে বাইরে দাঁড়ায় থাকতাম, নিচ দিয়ে কেউ গেলে আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম যে আমাকে একটু আসো, কাজ করে দিয়ে যাও। তো এরকম আর কয়দিন। তো একদিন আমি অনেক করে ড্রয়িং রুমে যেয়ে দাঁড়াইছি, ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ায় আছি। তো ড্রয়িং রুমে দাঁড়ায় আমার এমন পেটের মধ্যে ব্যথা হলো, যে এমন পেইন উঠলো, তো আমার মনে হলো যে পুরা দুনিয়াটা ঘুরে গেছে। আমার ছেলেটা স্কুলে গেছে, আমি বাসার মধ্যে একা, আবার হাজব্যান্ড তখন কাজে গেছেন। তো আমি হঠাৎ করে ড্রয়িং রুমের মধ্যে দাঁড়ানো থেকে কার্পেন্টের মধ্যে পড়ে গেলাম, মানে বসে পড়লাম আর কি। বসে পড়ে যে শুয়ে পড়ছি, আমার আর কোনো সেন্স নাই। তো কিছু অনেকক্ষণ পরে আমি শুনতেছি যে দরজার মধ্যে নক করতেছে, টক 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 করে শব্দ হচ্ছে। তো আমি অনেক বলার চেষ্টা করলাম কে কে কে, কিন্তু তারপরে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তারপরে আমি উঠে অনেক কষ্টের, আপনার পাশেই ছিল সোফাটাকে ধরে উঠে তারপরে যায় দরজাটা খুললাম যে কে। তাকায় দেখি যে বুয়া দাঁড়ায় আছেন, যে খালা। আমি তাকে দেখে মনে হলে আমার শান্তি লাগলো, যে আমার শারীরিক কষ্টটা আমি ভুলে গেলাম, যে আসলে বুয়া আসছেন। আমার পুরো বাড়ির এই ৬-৭ দিন যে কাপড় চোপড় সব জমে আছে, জিনিসপত্র, মানে একজন যা হয় আর কি। তো বুয়াকে বললাম যে খালা আপনি আসছেন, আসেন। তো খালা ভিতরে আসলো। ভিতরে আইসা খালা কি করলেন, ওই দরজা থেকে আমাকে ধরলেন, ধরে বললেন যে খালা আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, একটু বিপদে পড়ে গেছিলাম এর জন্য। তো আরেকটা জিনিস এখানে বলার রাসেল ভাই, উনি এই এই খালাম্মাকে ধরে, মানে যে সোফাতে ড্রয়িং রুমের যে ডিবেন ছিল, নিয়ে গেল। খালাম্মা বললেন যে আমাকে এমন হালকাভাবে নিয়ে গেলেন যে আমি ওইটুক যাওয়ার পথটার কোনো কষ্ট বোধ করলাম না, মানে মনে হলো যে বাতাসের উপর দিয়ে উঠায় নিয়ে গেলেন। খালাম্মা এগুলা বললেন। তো বসার পরে আমি ডিবেনে চোখ বন্ধ করে বসলাম। বসার পরে খালা বলতেছে খালা আপনি চিন্তা করেন না, আমি কাজ করে দিচ্ছি সব কিছু, আপনি এখানে রেস্ট নেন। তো আমি চোখ বন্ধ করে আছি, চোখ বন্ধ করে আর কি শুয়ে আছি ডিবেনের মধ্যে হেলান দিয়ে। তো এর মধ্যে শুনতে শব্দ পাচ্ছি যে আমার রান্নাঘরের মধ্যে থালা বাসন ধোয়ার শব্দ হচ্ছে। একবার মনে হচ্ছে যে আপনার
ঝাড়ু দেওয়ার শব্দ হচ্ছে, আবার একবার মনে হচ্ছে কাপড় ধোয়ার শব্দ, খচখচ শব্দ পাচ্ছি আমি। তো সব ব্যাপারগুলো একদম মানে যা হয় আর কি। তো আমি তন্দ্রার মতো করে মানে এগুলো শুনতেছি। তো কিছুক্ষণ পরে বুয়া আমাকে আস্তে আস্তে এসে ডাকতেছে। আমি হঠাৎ করে চোখ খোলা দেখি বুয়া ডাকতেছে, বলতেছে, খালা এই পানিটা খান। এক গ্লাস পানি দিল রাসেল ভাই, মানে গ্লাসটা নিয়ে আপনি এটা খান। তো আমি পানিটা উঠে বললাম যে খালা আমি তো আপনার কাছে পানি চাই নাই। কয় যে না চান, উনি বলছেন আপনাকে, গল্পটা উনি বললেন, এভাবে বললে অসুবিধা হয় না। খালা বলতেছে যে আর কি যে আমি তো পানিটা চাই নাই, তো বলে যে না খালা আপনি খান। উনি সেকেন্ড টাইমে 2 জায়গায় একই সাথে 2 জায়গায়, এবং খালামা বলতেছেন যে যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক, সেদিনের মতো ঘটনা এখানেই বুয়া তারপর কাজ করে চলে গেছেন। আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজব্যান্ড আসলেন, আয়শা বললেন, আমি তখন একটু ঘুমাই গেছিলাম, উনি এর মধ্যে আসছেন, হাজব্যান্ড আসছে, আশা বলল যে এই ছেলে তো ঘুমাচ্ছে, তুমি কি করতেছো? তো উনি বললাম যে আজকে তো, উনি বলতেছে যে আমি তো ওই ঘুমাই গেছিলাম, বুয়া আয়শা কাজ কর, তোমার ঘর দেখে বুঝছি যে বুয়া আসছিল। যাক, বুয়ার কি হয়েছে? কয়ে মেয়ের কি একটা সমস্যা হয়েছিল? কয়ে রাতে শোয়ার সময় আমি হাজব্যান্ডকে বললাম, জানো একটা ঘটনা ঘটলো আজকে, আমি দেখলাম বুয়া একই সময়ে রান্নাঘরের কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে কি বলে আপনার বাবুর ওয়াশরুমে এসে কাপড় কাচতেছে। তখন আমার হাজব্যান্ড বলল যে দেখো, তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলি নিয়ে মাথা ঘামায়ও না, যে আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি, আমরা আসতেছে, তারা তাড়াতাড়ি করব। পরের দিন রাসেল ভাই বলল যে উনি ঘুমাইছিলেন, খালাম্মা ড্রয়িং রুমেই ঘুমাইছিল, ওনার বেডরুমে ঘুমাইছিলেন। তো বুয়া আয়শা উনাকে ডাকতেছে, দরজা কিন্তু লক ছিল। রাসেল ভাই একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ, এবং বুয়ার ঢোকার কোনো নেই, ওনার হাজব্যান্ডের কাছে চাবি আছে, কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারে না। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ? বলতেছে খালা আজকে যেই কাজগুলো কি কাজ করব। তো আমি কিন্তু তখন বুয়ার দিকে তাকায় বললাম যে বুয়া আসছেন, আচ্ছা কীভাবে আসলো না আসলো এগুলি আমি তখন আর খেয়াল করি নাই। তো বুয়া আমাকে বলল যে খালা আমি এই কাজগুলি করি, আপনি এখানে এই নেন, আপনাকে একটা প্যাকেট দিল। খালা আমার কাছে একটা প্যাকেট দিয়ে বললো এটা কি? কয় খালা এটা আপনার জন্য আনছি, আপনি একটু খান। কয় এটা কি? আপনি আপনার জন্য আনছি, নেন না একটু দেখেন কি। তো আমি ওই প্যাকেটটা খুলে, খালাম্মা বলতেছে যে আমি প্যাকেটটা খুলে দেখলাম যে ওটার মধ্যে তেঁতুল, আর যে পাহাড়ের ভাজে ভাজে যে তেঁতুল গাছটা হয়, খুব ছোট আকারের, কিন্তু তেঁতুলগুলো অনেক মিষ্টি হয় বলে। তো খালাম্মা বলল যে আস্তা তেঁতুলের সহ, খোসাসহ তেঁতুল, এক চোপ্পা তেঁতুল। তো তেঁতুলটা আমি বের করে, খালা আপনি কিভাবে জানলেন যে আমার তেঁতুল খাইতে ইচ্ছা করছে? আমি গত রাতেই চিন্তা করতেছিলাম যে আজকে আপনি আসলে একটু টাকা দিব, আপনি এখান থেকে বাজার থেকে তেঁতুল কিনে এনে দিবেন আমাকে। কয় খালা এই সময়ে মাদের কি খেতে হয় আমি কিন্তু জানি, আমি তো মা হইছি। তো আমি করলাম কি একটা দে, খালাম্মা বলতেছে যে আমি একটা দুইটা তেঁতুল খুলে মুখে দিয়ে মনে হলো যে এত মিষ্টি যে আসলে নর্মাল তেঁতুলের মতো স্বাদ নয় তেঁতুলের। তো উনি বলল যে খালা চলে গেলেন কাজে। তো কিছুক্ষণ পরে আমি ওখানে শুয়ে আছি, হঠাৎ করে আবার গতকালকের মতোই আমি শুনতেছি যে বুয়া কিছুক্ষণ ঝাড়ু দিতেছে, কার্পেটের উপরে ঝাড়ু দিতেছে, তারপর ওই যে রান্নাঘরে কাজ করতেছে, আবার আপনার বাথরুমে কাজ করতেছে। তো আমি হঠাৎ করে বললাম কি এই কালকে যে দেখলাম বুয়াকে, আমার মনে পড়ল যে কালকে যে দেখলাম একসাথে 2 জায়গায় কাজ করে, আজকে দেখি তো তাড়াতাড়ি। তো উনি রাসেল ভাই উঠে রান্নাঘরে যায়, দাঁড়ায় দেখে যে বুয়া ঠিকই রান্নাঘরে এই যে আপনার থালা বাসন ধুইতেছে, পানি কল ছাড়া কল পড়তেছে, পানি পড়তেছে, উনি ধুইতেছে। আর উনার দিকে তাকে একটা হাসি দিল বুয়া, যে বুয়া আর কতক্ষণ? হাসি দিল। আমি আবার ঘুইরা যখন বাবুর বাথরুমটার মধ্যে গেলাম যেখানে কাপড় ধুতেছে, যাই দেখি না ওটার কিছু নাই, দরজাটা বন্ধ, ভিতরে কোনো কিছু নাই। আমি বললাম ও আচ্ছা আমি তো ভুল দেখছি। আমি যখন আবার ওখান থেকে ঘুরে ডাইনিং স্পেসের মধ্যে আসছি, ঠিক তখনই আপনার বাবুর বাথরুমটার মধ্যে থেকে কাপড় ধোয়ার শব্দ আসতেছে। তো আমি করলাম ঘুরে, আবার তাদের খালামা বলতেছে যে আমি ঘুরে আবার বাবুর বাথরুমে যখন গেছি, তো তখন দেখি যে বুয়া ওখানে কাপড় দিতেছেন, বসে আমার দিকে পিছন ফিলে বসে কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই একটার সাথে একজন মহিলাকে 2 জায়গাতে দেখাটা কিন্তু একটু নর্মাল না, হ্যাঁ। আর ওই শরীরের অবস্থাটা যদি ওরকম থাকে, তো তখন খালামা বলতেছে যে এইটা দেখার পরে আমার কোনো হিতাহিত জ্ঞান নাই। আমি আবার আর কি কনফার্ম করার জন্য ইয়াতে আসছি, কি বলে রান্নাঘরে আইসা দেখি যে বুয়া ওইখানে দাঁড়ায়, আমার দিকে তাকে একটা হাসি দিছে। এইটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তো আমি ওইখানে পড়ে গেছি। তো এরপরে আর কি ওই সেই দিনই খালাম্মা বললেন যে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ওনার হাজব্যান্ড আইসা দেখছেন উনি ফ্লোরে পড়ে রইছেন। তো ওনাকে হসপিটালে ভর্তি করা হইল। ওনার যে মেয়েটা হইল আর কি, আমার বন্ধুর যে ছোট বোনটা হইল, তো উনি এরপরে ছেলেকে নিয়ে স্কুলে যখন গেছেন, আশেপাশে
স্কুলের যে অন্যান্য বাসায় কাজ করতেন বুয়া, তো তাদের সাথে কথা হওয়ার পরে তারা বলল যে বুয়া তো প্রায় ১ মাস আগে ধরে আমাদের বাসায় আসেন না। আর কি অন্য যে বাসায়গুলো কাজ করতেন, কমিউনিটিতে যে বাসাগুলোতে কাজ করতে, তো তারা বলল যে ১ মাসে তো আসেন না। তো খালাম্মা বলল যে ১৫ দিন আগে তো বুয়া আমার বাসায় কাজ করে গেল, আমার হসপিটালে ভর্তি হওয়ার আগে। তো তারপরে ওনাকে হাজব্যান্ডকে দিয়ে উনি এটা করাইলে, অনেক খোঁজ খবর করায়া বুয়ার খবরটা নিলেন। সে খবর নিয়ে দেখলেন যে বুয়ার যে একটা মেয়ে ছিল অটিস্টিক, তো ওই মেয়েটা এবং এই বুয়া একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে রাসেল ভাই। আচ্ছা, কিন্তু এই ১ মাস আগে তারা মারা গেছেন, ধরে কাজ করেছেন, তার বাসায় কিন্তু সাপোর্টটা দিছেন। তাহলে এই সাপোর্টটা কে দিল? এবং খালাম্মা আরেকটা জিনিস বলল যে আমার যে মেয়েটা হওয়ার পরে এটাই হলো আমার কাছে খুব ভাল লাগছে যে ও তো আমার ছোট বোনের মতো, ও বিয়ে হয়ে গেছে, ওর সাথে যখন স্কুলে কোনো ঘটনা ঘটতো, জলে স্কুলে যখন ঘটনা ঘটতো, তখন রাসেল ভাই এটা কি আসলে সেই ঘটনা? দেখেন ওই ঘটনা কিন্তু খালাম্মা আমাকে বলছে যে আমি কোনো হুজুর সাথেও শেয়ার করি না, এটা শেয়ার করলে অন্য রকমের ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমাকে আসলে খালাম্মা বলছে যে আমি কিন্তু এই পর্যন্ত কারোর সাথে শেয়ার করি না ব্যাপারটা। তো এই বোনটার সাথে কেউ যদি কোনো রকমের মিসবিহেভ করে, ইভেন ক্লাসের টিচাররাও যদি মারে, তাহলে তাদের হাত ফুলে যায়। খালাম্মা তার মেয়েটাকে কিছু বলতে পারে না। হ্যাঁ, তো রাসাম ভাই, তো এই ছিল আজকের ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসুল ভাই, আসসালামু আলাইকুম লিসনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনারা তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রোমারী উপজেলা থেকে বলছি। ঘটনাটা ঘটে আমার নিজের চাচাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল ২০১৫। রাসেল ভাই, তার আগে আমি আমাদের ঘটনার জায়গাসমূহের বর্ণনা দেই, যাতে লিসেনারদের পরে বুঝতে সুবিধা হয়। ঘটনাটা ঘটে হলো আমাদের গ্রামের পাশের একটা গ্রামে। আমরা যে স্কুলে পড়াশোনা করতাম, সেই স্কুলটা ছিল আমাদের গ্রাম থেকে একটা গ্রাম পরেই, মানে আমাদের গ্রামের পর মাঝখানে একটা গ্রাম পড়ে, তারপরে আমাদের স্কুল। আমাদের স্কুলটা যেহেতু উপজেলার মধ্যে অনেক একটা নামকরা একটা স্কুল ছিল, সেজন্যই আমাদের সেখানে পড়তে যাওয়া। যাই হোক, সে সময় আমি জেএসসি পরীক্ষার্থী ছিলাম, আর আমার সাথে যে ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, সে ছিল এসএসসি পরীক্ষার্থী। রাসেল ভাই, আমাদের ওই গ্রাম থেকে আমরা ৪ জন ওই স্কুলে পড়াশোনা করতাম। তার মধ্যে ৩ জন ছিল এসএসসি পরীক্ষার্থী, আর আমি একাই জেএসসি পরীক্ষার্থী ছিলাম। যাই হোক, ওই রাস্তায় আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে গেছে। ওই নদীটা পার হয়ে আমাদের স্কুলে যেতে হতো। ওই নদীটার উপর একটা পুল ছিল। পুল মানে ব্রিজ বাসের যেটাকে, ওটাকে গ্রামের ভাষায় বলে পুল। যাই হোক, পুল পাড়ি দিয়েই পুলের পাশে একটা পরিত্যক্ত একটা ভিটা ছিল। ভিটা কোনো কবরস্থান বা কিছু না, সিম্পল একটা ভিটা। ভিটার মধ্যে অনেক রকমের গাছ, অনেক পুরনো গাছ। গ্রাম অঞ্চলে এরকম অনেক ভিটাই পাবেন আপনি। সেই ভিটাটার নাম ছিল আপনার তোতার ভিটা, কারণ ওই ভিটাটার মালিক ছিলেন তোতা মিয়া নামে একটা লোক। সে অনেক আগেই মারা যায়, ১৯০০ সালের দিকে সে মারা যায়। সেই থেকেই সেই ভিটাটার নাম তোতার ভিটা। সেই ভিটায় অনেক পুরনো গাছ আছে, সেই অনেক ঘটনা রয়েছে। যাই হোক রাসেল ভাই, ওই ভিটা পার হওয়ার পর অনেকটুকু রাস্তা ফাঁকা, মানে আপনার আরেকটা গ্রামের সংযোগস্থল, যেহেতু অনেকটুকু রাস্তা ফাঁকা থাকে। তারপরে আমাদের ওই গ্রামের শেষের দিকে আমাদের স্কুল। যাই হোক রাসেল ভাই, যেহেতু আমরা পরীক্ষা দিছিলাম, আমাদের একসাথে জেএসসি পরীক্ষাও ছিল, এসএসসি পরীক্ষাও ছিল, তখন কি করতো রাসেল ভাই, আমাদের স্কুল থেকে প্রতিবারই কোচিংয়ের ব্যবস্থা করতো টিচাররা। কি হতো যে আমাদের ২ মাস অথবা ৩ মাসের জন্য একটা কোর্স করতো স্যারেরা, যেহেতু ওই সময় প্রাইভেটের ওই রকম প্রচলন ছিল না, সেজন্যেই কোচিংটা অনেক ইফেক্টফুল ছিল। রাসেল ভাই, কোচিংটা ছিল আপনার সন্ধ্যা ৭টা থেকে ১০টা। যারা স্থানীয় ছিল সেখানকার, তারা তো সেখানে ভালোভাবেই কোচিং করতে পারত। কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে ছিলাম, যেহেতু গ্রাম অঞ্চলের একটা এলাকা, সেটা অনেক টাফ রাত করে কোচিং করা। যাই হোক, যেহেতু আমরা ৪ জন ছিলাম, ৪ জনের বাবা মার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ৪ জনই একসাথে কোচিং করব। যাই হোক, যে কথা সেই কাজ, আমরা কোচিংয়ে ভর্তি হলাম। আমাদের কি করতাম, আমাদের যে সাইকেল ছিল, সাইকেলে মোবাইলের ব্যাটারি দ্বারা আপনার সামনে একটা বাল্ব লাগিয়ে করতাম, ওই যে বাতি জ্বালিয়ে স্কুলে যাইতাম, যার জন্য এই সাইকেল চালিয়ে রাত্রে একসাথে আসতাম। যাই হোক, এভাবেই আপনার ১৫-২০ দিন যাওয়ার পর কি হয় যে আমাদের ওখানে একটা বন্যা হয় আমাদের গ্রামে। বন্যা হওয়ার কারণে আমাদের নদী ভরে যায়। নদী ভরে যাওয়ার কারণে আমাদের ওই যে পুল, সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে একটা
ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়, কারণ সেখানে ভেলা দ্বারা মানুষ পারাপার হতো। যেহেতু আমরা রাত করে কোচিং করতাম, ভেলা দ্বারা পার হওয়াটা অনেক ঝুঁকির ছিল। আমাদের সেখানে মাঝে মাঝে ভেলা পাওয়া যাইত। ভেলা মানে হলো ভুরা, আমরা ভুরা দিয়ে পার হতাম। তখন তো সাইফেলও আনা যাইত না। আমাদের গ্রাম থেকে আমাদের স্কুলে যেতে সময় লাগতো আপনার ৩০ মিনিটের মতো। আমাদের কোচিং ছুটি দিত 10টায়। যাই হোক, আমাদের যখন বন্যাটা আসলো, তখন আমার বাড়ি থেকে আমাদের স্কুলের যে দপ্তরের বাসা ছিল সেখানে আমাকে লজিং রাখা হলো। সেখান থেকে আমি কোচিং করতাম। কিন্তু আমাদের যে 3 ভাইরা ছিল, মানে আমাদের এলাকার, আমার নিজের চাচাতো ভাই আর 2 জন এলাকার, তারা যেহেতু 3 জন অনেক বড়ই ছিল, এইচএসসি পরীক্ষার্থী, তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে বাড়ি থেকেই কোচিং করবে। যে সেই কাজ তারা যখন কোচিং করত তখন তারা সাইকেল নিয়ে আসতো, তখন তারা হেঁটে হেঁটেই ভেলা পার হতো। ভেলা পার হয়ে আবার স্কুলে কোচিং করত, রাত 10টার সময় যাইত। আর রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে আমাদের যে গ্রাম আর আমাদের যে গ্রামে যাওয়ার মাঝখানে যে একটা গ্রাম, সে গ্রাম এতই প্রত্যন্ত একটা গ্রাম যে আপনার সেই এলাকায় বিদ্যুতের সংযোগ পৌঁছায় আপনার 2020 সালে। তার আগে কোনো বিদ্যুৎ ছিল না। সেখানে মানুষজন সোলার সংযোগের সাহায্যে সোলার সংযোগ ব্যবহার করত, তাও প্রত্যেক মানুষের বাসায় ছিল না, হাতে গোনা 2-1 জনের। সবাই দোয়াত হারিকেন ব্যবহার করে। তো যাই হোক রাসেল ভাই, ঘটনাটা ঘটে হলো এইরকমই একটা রাত্রে। ঘটনাটা ঘটে হলো যে আমার ওই ভাইয়ের সাথে আর তার সাথে আরেকজন ছেলের সাথে, তাদের 3 জনের মধ্যে একজন সেদিন কোচিংয়ে আসে নাই কোনো একটা কারণে, সেজন্য তাদের 2 জনকেই কোচিংয়ে আসতে হয়। যখন তারা 2 জন কোচিং শেষে বাসায় যাওয়ার সময় আপনার তোতার ভেটার ওই জায়গায় যায়। তখন ওই জায়গায় তারা লক্ষ্য করে যে তোতার ভেটার পাশেই, মানে ওই জায়গায় তাদের ভেলার জন্য অপেক্ষা করতে হয়, যেহেতু জায়গা একটা অনেক ভয়ানক একটা জায়গা। তারা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় যে সেখানে কোনো নৌকা নেই। হ্যাঁ রাসেল ভাই, সেখানে কোনো ভেলা বা ফেরি কিচ্ছু নেই। অনেক ঘাবড়ে যায় মানে যে এত রাত্রে, মানে গ্রামে রাত 10টা সাড়ে 10টা মানে কিন্তু অনেক রাত, মানুষ 8টা 9টার সময় গ্রামে ঘুমিয়ে পড়ে। যাই হোক, সেখানে তারা যখনই গিয়ে দেখে যে ভেলা নাই, তারা তো মানে অনেক ভয় পায়। মানে একটা জিনিস কি, যে সেখানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে ততার ভিটার, সেখানে এত রাত্রে তারা ভেলা পাচ্ছে না। যাই হোক, তারা একটু পরেই তারা উদ্বোধন করে যে পাশে একটা মানে কাপন বরং মোড়ানো একটা লাশ। মানে লাশটা দেখে তারা রীতিমতো মানে এতটা ভয় পায় যে তারা মানে চিল্লাবে যে অথবা দৌড়াবে, তারা কোনো ভাষাই তারা খুঁজে পায় এরকম একটা অবস্থা। যাই হোক রাসেল ভাই, তারা সেই মুহূর্তে লক্ষ্য করে যে ফিরে এসে তাদেরকে ডাকছে যে মামা চলেন, পার করে দিই। হ্যাঁ, এরকম একটা অবস্থা। কিন্তু তারা এখনই লক্ষ্য করলো যে তাদের ওই কোনো ফেরি ছিল না। যদি ফেরি যদি আসতো তাহলে তারা তো অবশ্যই দেখত, কারণ সেই সময় শীতকালও ছিল না যে কুয়াশার জন্য দেখা যাবে না। তারা লাইট মারলে দূর থেকেই বোঝা যেত যে কেউ আসছে নাকি, পানির শব্দ পাইত। কিন্তু রাসেল ভাই, একটা কথা হইল যে মানে ফেরিটা যে এসে ঘাটের মধ্যে চাপছে, তাদের কোনো শব্দই পায় নাই, হুট করে ডাকতেছে মামা। যাই হোক, তারা ওই সময় মানে প্রাণ ফিরে পাওয়ার মতো একটা অবস্থা। তারা সেটা ভাবতেও পারে না যে ওই ফেরিটা আসলেও কোনো শব্দ হলো না, এই টাইপের না। যাই হোক, তারা যখন ওই লাশটার পাশে দাঁড়িয়েছিল, তখনই একটা মানুষ আসা মানেই যে আপনি বুঝতে পারছেন ওই সময় মানে একটা পাওয়া, মানে মরুভূমিতে পাওয়ার মতো, হিরে পাওয়ার মতো। যাই হোক, যখনই তারা এটা বলে যে আচ্ছা মামা চলেন, তারপরে রাসেল ভাই তার আগে বলে যে এই যে মামা দেখেন, এই যে কফিনের মোড়ানো এই যে লাশটা, কাপড় মোড়ানো লাশটা, এটা কে জায়গায় রেখে গেছে, কে মারা গেছে, কিছুই তো শুনলাম না। আমরা আসলাম, থেকে 10টার সময় আমরা কোচিং আসলাম। পরে বলে যে না মামা, এটা একটা অনেক দূরের একটা লোক মারা গেছে, আমি ফেরি দিয়ে তাকে পৌঁছানোর জন্য আসছি। যেহেতু আপনারা আসছেন, আপনাদেরও নামিয়ে দেই, তারপরে আমরা লাশ নিয়ে আমি তার বাসায় পৌঁছে দেব। যাই হোক রাসেল ভাই, তারা প্রথমে রাজি হয় না, বলে যে আমাদের আগে নামিয়ে দেন, তারপরে আপনি লাশটা নিয়ে যান। অনেক জোরজবস্তি করার পর রাসেল ভাই তারা লাশটার সাথে যেতে রাজি হয়, যেহেতু কোনো উপায় নাই। রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে যখনই লাশটা নিয়ে তারা মাঝ নদীতে যায়, মানে মাঝ নদীতে যাওয়ার পর তারা লক্ষ্য করে যে আপনার ওই মাঝিটা তাদের সাথে কোনো কথা বলছে না। একটা বিষয় লক্ষ্য করবেন রাসেল ভাই, মানে একটা বিষয় বলে রাখি যে গ্রাম অঞ্চলের যেই ফেরিওয়ালা অথবা কোনো ভুরাওয়ালা এত রাত্রে আপনার যাওয়ার সময় দেখবেন যে অনেক রকমের গল্প করে, অনেক রকমের কথা বলে, কারণ ওই সময় একটা ভয়ের একটা মুহূর্ত সবার জন্যই। যাই হোক, সেই মাঝিটা সব চুপ, একবারে চুপ, মানে পুরা রাস্তায় একদমই চুপ করে করে যাইতেছে। তখন একটা সময় লক্ষ্য করে যে ওই মাঝিটা ওই লাশটার অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু সে বৈঠা বাইতে ছিল না, কিন্তু নৌকা চলতেছিল, মানে ফেরিটা এসে, মানে তাদের এরকম কোনো খেয়ালই ছিল না। একসময় তারা লক্ষ্য করে যে মাঝিটা ওই কাপনের যেই মাথাটা আছে, মানে মাথা যে পাশে বাঁধা, ওইটা খুলতেছে।
হ্যাঁ, খোলার পর তারা প্রথমে ভাবছিল যে চেক করতেছে যে লাশটা ঠিক আছে নাকি, বা কত সময় মুখ দেখে না মানুষ মাথা খোলে, তারা প্রথমে সেটা ভাবে। তারা সেদিকে খেয়াল করে না, তাদের মধ্যে এমনি একটা ভয় কাজ করতেছিল ওই কফিনের পাশেই। যাই হোক, রাসেল ভাই একটা সময় লক্ষ্য করে যে ওই মাঝিটা ওই লাশটা খাচ্ছে। মানে আপনি লক্ষ্য করেন যে তারা একটা সময় লক্ষ্য করলো যে মাঝিটা লাশটা খাচ্ছে, তারা প্রথমে ওরকম বুঝতে পারে নাই যে কি করতেছে। তারপর একটা সময় দেখে যে মাঝিটা লাশটা খাচ্ছে, এবং যখনই মনে করেন যে তারা এটা মানে প্রথমে তো আফসা অন্ধকারে সেটা লক্ষ্য করে, তার দিকে লাইট মারে না। যখন এটা আন্দাজ করার পর তারা লাইট মানে মাঝিটার দিকে। আপনার লাইট মারার পর মনে করেন যে রাসেল ভাই যে জিনিস দেখে এটা তো কখনই তাদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, তারা দেখে যে মাঝিটা মনে করেন যে মুখ দিয়ে রক্ত লাল, আর তাদের মুখের আপনাদের যে দুই সাইডে দুইটা দাঁত আছে না, মানে চোক্কা দাঁত আমরা যেটাকে বলি, সেই দুইটা দাঁত দিয়ে সে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খাওয়ার পর মনে করেন যে তার চোখের মুনিটা স্বাভাবিকভাবেই ছিল না, তার কোনো চোখই ছিল না, চোখটা অন্ধকার ছিল তাদের লাইটের আলোতে, যেটা ব্যাখ্যা। তারপর মনে করেন যে এটা দেখার পর তারা সেখান থেকেই লাফ নেয়, লাফ দিয়ে মানে জীবন মরণ বাঁচার জন্য তারা কেমনে যে সেখান থেকে বেঁচে একটা খাটের মধ্যে যেয়ে পৌঁছায়। যাই হোক, রাসেল ভাই কোনো একটা পাড়ে যেয়ে হয়তোবা তারা অজ্ঞান হয়ে পড়ে থাকার পর একটা সকালে আমাদের পাশের এলাকার একটা মাঝি তাদেরকে উদ্ধার করে মানে তাদেরকে দেখতে পায়, এবং ও দেখতে পর চিনে যায়। মানে কোন মাঝি দেখতে পায় যে ওই মাঝিটাই, মানে সেটা আপনি বলতে পারেন যে তারা রাত্রে যেই মাঝিটার নৌকায় ছিল সেই মাঝিটার রূপেই হয়তোবা ওই দুষ্ট জিন বা যেটাই বলি পিছাস সেটা এসেছিল। ওই মাছিটা তাদেরকে অবশ্যই চেনে, কারণ প্রতিনিয়তই তারা তার মানে ফেরিতেই পার হয়। যাই হোক রাসেল ভাই, তারপরে তারা তাকে নিয়ে তাদের বাসায় পৌঁছে দেওয়ার পর কি হয় রাসেল ভাই, তারা একদিন পর তাদের জ্ঞান ফেরে। তাদের জ্ঞান ছেড়ে সবাই ভাবছিল যে তারা হয়তোবা মারা গেছে। রাসেল ভাই অনেক শোক কান্না শুরু হয়ে যায়। আমিও তখন এই ঘটনাটা শুনে আমিও তখন বাসায় যাই, তাদের দেখতে যাই। রাসেল ভাই ওই চাচাতো ভাই 2 দিন পর জ্ঞান ফেরে। তার জ্ঞান ফেরার পর সে প্রায় 1 সপ্তাহ কথা বলতে পারে না, জাস্ট তাকিয়েই থাকে, এরকম একটা অবস্থায় আত্মশোকায়। যাই হোক, একসময় যখন তারা পুরোপুরি জ্ঞান ফেরে সুস্থ হওয়ার পর তাদের কাছ থেকে ঘটনাটা শোনা হয়। ঘটনাটা বলার পর তারা ওই মাঝিকে ডাকে, তাদের বাসার লোক। ঘটনাটা তারা বিশ্বাস করে, কারণ ওই যে ভিটাটার কথা বললাম রাসেল, ওই ভিটায় অনেকেই এর আগে অনেক কিছুই দেখছে, অনেক ঘটনা আছে। ওইটা ভিটাকে ঘিরে আপনি খেয়াল করলো, আপনি ওই ভিটাটা আপনার 200-300 বছর আগের ভিটা, আপনার বাপ দাদা তারও দাদার থেকে ওই ভিটাটার অনেক ঘটনা রয়ে আসছে। ওই ভিটাটার যে কাজগুলো আছে সেটা কখনো কাটারও সাহস পায় না, বা সেই ভিটায় যে কেউ বসবাস করবে এটা কারণ ওই ভিটার মালিক এখনও বেঁচে নাই। ওই ভিটা দখল নেওয়ারও কারো কখনো চিন্তা আসে না। যাই হোক রাসেল ভাই, তখন আমার চাচাতো ভাইয়ের যে আত্মীয় স্বজনরা ওই মাঝিকে ডাকে। একদিন ডাকার পর বলে যে তুমি যে উদ্ধার করার পর ওই রাত্রে যে ঘটনাটা যে শুনে যে ওই মাঝি ছিল, পরে বলে যে না, আমি তো সেদিন আমার বোনের বাড়ি গেছিলাম। মানে ওই মাঝিটা নাকি ফেরি রেখে ওর বোনের বাড়ি গেছিল। বোনের বাড়ি যাওয়ার আগে ওর যে ছোটো ভাইরে ফেরির দায়িত্ব দিয়ে গেছিল। ফেরির দায়িত্ব দিয়ে যাওয়ার পর আপনার মনে করেন যে ওই ছোটো ভাই তো 10টার আগেই বাসায় চলে যায়, কিন্তু স্বাভাবিকভাবে মাঝি 10টার পর পর্যন্ত থাকতো, কিন্তু সেদিন তারা 10টার আগেই বাসায় চলে যায় ফেরি। তারপরে মনে করেন যে এই ঘটনাটা ঘটে ওনাদের সাথে। রাসেল ভাই তারপরে তাকে হুজুর দেখানো হয়, হুজুর দেখে, পানি পড়া, ওর যত রকমের চিকিৎসা আছে সব করানো হয়। তারপরেও তাদের ভয় কাটে না, ধরা যায়। তারপরে মনে করেন যে হুজুরের বৈশিষ্ট্য মতে যে ওই ভিটার মধ্যে কিছু দুষ্টু জিন থাকতো। দুষ্টু জিনগুলো ওদের উপর মানে নজর রাখছিল, তাদের কোনোই দোষ ছিল না। ও তাদের ইচ্ছা ছিল যে তাদের ভয় দেখাবে, অনেক মারাত্মক একটা ভয়। যেহেতু তারা সবসময় 3জন থাকতো, 3জন থাকার কারণে সেই সুযোগটা সে পাইতো না। সেদিন সুযোগটা পায়, কারণ সেদিন ওই মাঝিটাও ছিল না। তারপরে তাদের মধ্যে মাত্র 2জন ছিল, যার কারণে অনেক বড় একটা সুযোগ পায়। সুযোগ পাওয়ার পরে আপনার মনে করেন যে তাদেরকে এভাবে অনেক মারাত্মকভাবে ভয় দেখায়। যাই হোক রাসেল ভাই, এটাই ছিল ঘটনাটা আমাদের এলাকায় একটা প্রচলিত একটা ঘটনাটা সবাই জানে, যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপরে আমি ভাইয়ের কাছ থেকে অনেক ভালোভাবেই শুনছি। তারপরে তারা কোচিং তো আর করে না। আমি তো লজিং বাড়ি থেকে কোচিং শেষ করে পরীক্ষা দিয়ে তারপরে ইয়াতে গেছি। যাই হোক, এই ভাইটা এখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত আছে। আমি পরিচয় দিচ্ছি না কারো। যাই হোক, আশা করি আপনার ঘটনাটা ভালো লাগবে। আর ঘটনাটার সত্যতা আমি বলতে পারি 100%, কারণ ঘটনাটা অনেক ভালোই সারা আমাদের গ্রামে সবাই প্রায় জানে। যেহেতু আমি আমাদের গ্রামে নেই, বর্তমানে আমি রংপুরে অধ্যয়নরত আছি। রংপুর, সেজন্য আমি আমাদের ওই তোতার ভিটার ছবিটা আপনাকে পাঠাতে পারছি না, কিন্তু আমাদের এলাকার ওই জায়গাটা, নদী আর ওই তোতার ভিটার ছবি আমি অবশ্যই আপনাকে পোস্ট করব সময় ভরে আপনার ইমেলে। এই ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি আপনার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সবাইকে শোনাবেন, এবং ওই তোতা সম্পর্কিত আরও যত ঘটনা আছে অবশ্যই আমি আপনাকে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমাকে স্টুডিওতে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে যে আমি ঘটনাটা বলবো সেটা গ্রাম বাংলার এক প্রত্যন্ত অঞ্চলের একটা রেল স্টেশনে ঘটে যাওয়া একটা ঘটনা। তো স্টেশনের চারপাশে গভীর জঙ্গলে ঘেরা, কুয়াশার চাদরে এমনভাবে স্টেশনকে মুড়ে রেখেছে যে প্ল্যাটফর্মের যে লাইটগুলো আছে সে লাইটগুলো যেন কোনো আলোই পৌঁছাচ্ছে না কোনো জায়গায়, এত পরিমাণ জঙ্গল। তো ঘটনাটা একদিন রাতে একটা বরযাত্রী দল একটা স্টেশনে আসে, মানে তারা তাদের ছেলেকে বিয়ে করতে নিয়ে গেছিল এবং বিয়ে করার পরবর্তীতে বউসহ তারা ফেরে। তো ফেরার পর সেই স্টেশনে এসে পৌঁছায়। আমি এতক্ষণ যেটা বলতেছিলাম যে ঘন জঙ্গল ঘেরা যে স্টেশনটা সেটাতে পৌঁছে। তো কনের বাড়ি থেকে ফেরার পথে সেদিন আসলে বড্ড দেরি হয়ে গেছিল, বড় কোনো গাড়ি পাওয়া যায়নি। তাই সেদিন আসলে রাত অনেক বেশি হওয়ার কারণে বড় কোনো গাড়ি পাওয়া যায়নি, বা তারা বরযাত্রী আসলে ও ধরনের বড় কোনো গাড়ি নিয়ে যায়নি। তো আসার সময় লোকজন বাড়ি বেড়ে যাওয়ার কারণে তারা চিন্তা করলো যে যেহেতু রাতের একটা ট্রেন আছে, তো ট্রেনে ফেরা যাক। তো তাই তারা ট্রেনে আসলে সেদিন যাত্রা করেছিল। তো সেদিন যে বরটা ছিল তার নাম হচ্ছে শুভ, আর তার পাশে তার বন্ধুরা ক্লান্ত হয়ে বসে আছে। সারাদিন হয়ে উঠল আড্ডাবাজি। সো হঠাৎ শুভর মনে হলো যে তার পিছনের সিটে কেউ নেই, অথচ একটা পচা গন্ধ, ঠিক যেন পচে যাওয়া মাংসের মতো বাতাসে আসতেছে, এরকম সে অনুভব করল। তো শুভ তার বন্ধুকে ফিসফিস করে বলল, দেখতো স্টেশনের এই পুরনো বটগাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে কিনা। তার বন্ধু তাকিয়ে দেখল এবং বিশাল বড় গাছের ডালে একদম মাটির কাছাকাছি ঝুলে আছে। তো আর সেখানে একটা সাদা রঙের ছায়া স্থির হয়ে যেন দাঁড়িয়ে আছে, এরকম একটা কিছু দেখল। কুয়াশার কারণে আসলে মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল যে কে একজন সেখানে তাদের দিকে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে তো তার বন্ধু অবাক হয়ে গেল যে এটা আবার কি। তো ঠিক সেই মুহূর্তে প্ল্যাটফর্মের সিগন্যাল যে বাতিটা হুট করে লাল হয়ে গেল। কোনো ঘোষণা নেই, কোনো ঘণ্টা বাজল না, অথচ ট্রেন ধীর গতিতে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেনের ইঞ্জিনটা ছিল পুরনো আমলের, তাই বগিগুলোতে কোনো ধরনের আলো, শিখার মতো একটা তপ্ত হাওয়া বের হচ্ছিল। অথচ সেই শীতের রাতেও সবার কপালে যেন ঘাম। তো বরযাত্রীরা ভয়ে ভয়ে ট্রেনে একদম শেষ বগিতে উঠল। বগির ভেতরটা কেমন অন্ধকার, মাঝে মাঝে একটা নীলচে আলো দপদপ করে জ্বলছে আর নিভছে, এরকম আর কি। তো শুভ দেখল কামরার সে একদম শেষ মাথায় একজন বৃদ্ধ লোক মাথা নিচু করে বসে আছে। তো লোকটার গায়ে একটা পুরনো কালো চাদর। তো শুভ ভাবল যে হয়তো কোনো সাধারণ যাত্রী। যখন ট্রেনটা আবার চলতে শুরু করলো তখন অদ্ভুত এক শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল যে ট্রেনের চাকাগুলো রেল লাইনে নয়, বরং মানুষের হাড়গুলো দিয়ে পিষে যাচ্ছে, এরকম কর্মর এক ধরনের শব্দ শোনা যাচ্ছিল। তো শুভ সাহস করে সেই বৃদ্ধ লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, এই ট্রেনে কোথায় যাবে? তো লোকটা কোনো কথা বলল না। ধীর পায়ে সে ধীরে ধীরে তার মাথা তুলল, এবং যখন সে মুখটা তুলল, শুভ দেখল যে সেই লোকটার মুখ বলে কিছু নেই, সেখানে শুধু একগাদা চামড়া ঝুলে আছে, আর তার চোয়ালে মাংস নেই বললেই চলে। এবং চোখগুলো লাল, যেন সেখান থেকে লাল আলো আবার বের হচ্ছে। এটা দেখে তো শুভই এক দিল চিৎকার। কিন্তু তার বন্ধুরা আশেপাশে, মানে কোনো কিছুই যেন সবকিছুই স্বাভাবিক। তার আশেপাশে বন্ধুরা দেখল যে সবাই শান্ত হয়ে আছে। তো আরেকটা জিনিস লক্ষ্য হলো যে শুভ যখন লক্ষ্য করলো তার বন্ধুদের দিকে, দেখল যে তার বন্ধুদের চোখগুলো মানে কীরকম সাদা মতো হয়ে গেছে, এই ধরনের দেখাচ্ছে। তো এটা দেখে আসলে শুভ তো খুবই টেনশনে পড়ে গেল। সে কি করবে বুঝতে পারতেছিল না। সে চিৎকার করবে, কিন্তু তার চিৎকার মনে হয় শোনার মতো কেউ নেই, এরকম মনে হচ্ছে। অথচ ট্রেনের মধ্যে তাদের বরযাত্রী যারা সবাই আছে এখানে, অথচ সে এত জোরে চিল্লাচিল্লি করছে, তার মানে সাউন্ড কারো কাছে পৌঁছাচ্ছে না, কেউ উদ্বিগ্নও না। তো যখন শুভ দেখলে যখন ট্রেনটা স্টেশনের মধ্য দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, সেই সময় সেই লোকটা, যে লোকটার দেখে সে চিৎকার করেছিল, সেই লোকটা দেখা যায় সেখানে নেই। এটা দেখে তো শুভ খুবই ভয় পেল এবং কি করবে বুঝতে পারতেছে না। তো আর যখন সে আবার বন্ধু এবং তার হলো যাদের সাথে সে বিয়েতে গিয়েছিল এবং কনের সহ সবাই যখন তাদের দিকে তাকালো, সেখানে দেখলো কেউ নেই। এটা তো মানে কেমনে সম্ভব। এবং যখন সে অনুভব করলো সে পুরো বগির মতোই একা, বগির মধ্যে কেউ নেই। আর এখানে সেই বগির চতুর্পাশ থেকে কি ধরনের কালো কালো অর্ধেক অবয়ব সে দেখতে পাচ্ছে, এবং সেটা ক্রমশ তার দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে শুভ সেই ভয় পেয়ে যায় এবং সে তার জ্ঞান ধরে রাখতে পারে না। সে সেখানে এক বিকট চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো যখন শুভর জ্ঞান ফেরে, তখন তার বন্ধুরা তাকে যেটা জানায় সেটা হচ্ছে যে, তো শুভর বন্ধুরা বলে যে সে স্বাভাবিকভাবে ট্রেনের মধ্যে আসতেছিল, হঠাৎ করে শুভর কী যেন হয়েছিল, সে উঠে গিয়ে সেই বগিটা শেষের দিকে যেখানে কেউ ছিল না, সেখানে সে কোনো একটা অবয়বের সাথে, মানে সেখানে কেউ ছিল না, সে একটা মানুষের সাথে মনে হয় কথা বলতেছে, এরকম শুভ একটা অঙ্গভঙ্গি করতেছে। তো যখন তার বন্ধুরা তাকে ডাকতে যায়, সে এত পরিমাণ ক্রেজি ছিল, বলতে তার শরীরে এত পরিমাণ শক্তি ছিল যে এক ধাক্কা দিয়ে তার সমস্ত বন্ধুকে সেখান থেকে সরে দেয়। তো যেহেতু তার শরীরে প্রচণ্ড শক্তির কারণে তার বন্ধুরা ছিটকে চলে, মানে ট্রেনের অন্যান্য সাইডে অংশে হলো আঘাত পায়। তো এই জন্য আর কি কেউ তাকে ধরার সাহস
পায় না। তো তার বন্ধুরা এবং তার পরিবারের লোকজন দেখল যে কিছুক্ষণ পর্যন্তই সেই শুভ একটা বিকট চিৎকার দিয়ে সেখানে আর কি জ্ঞান হারিয়ে ফেলে। তো শুভ যিনি হলো ঘটনাটা পাঠিয়েছেন, তার নামে শুভ, তিনি তার বিবাহ করতে আসার সময় ঘটনাটা ঘটে। তো তিনি জানিয়ে আমাকে বলেছেন যে ট্রেনে যারা যারা ছিল, তার বন্ধুরা এবং তার ফ্যামিলিরা যারা যারা ছিল, তাদের কারো সাথে নাকি কোনো ধরনের ভৌতিক ঘটনা বা কারো ওই ধরনের সিচুয়েশন উপলব্ধি করেনি। তো শুভ যে তার বন্ধুকে দেখিয়েছিল একটা অবয়ব, সেটাও নাকি সেই বন্ধুটাকে জিজ্ঞেস করেছে, তুই দেখেছিলি? তুই যে তখন বলি যে হ্যাঁ দেখেছিস, তুই তো জানিস তাই না? তো তার বন্ধু অস্বীকার করে, আরে না কই, কিছুই তো হয়নি, তুই ভুলভাল দেখেছিস, স্বপ্নের মধ্যে হয়তলি। তো শুভ আসলে আজ পর্যন্ত বুঝতে পারে না যে এই ঘটনাটা ট্রেনের মধ্যে তার সাথে কেন ঘটেছিল। তো বিয়ের পরবর্তীতে রাসেল ভাই দেখা যায় যে সেই শুভ ভাই জানিয়েছে সে অনেক দিন অসুস্থ ছিল, প্রায় 15 দিনের মতো অসুস্থ ছিল। বিয়ে পরবর্তীতে তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া সম্ভব হয়নি। সে তার সুস্থ হওয়ার প্রায় 20 দিন পরে তার বউকে আবার সেই শ্বশুরবাড়িতে নিয়ে যায়। আর সেই যাত্রাপথে কখনো সে ট্রেনে উঠেনি, কারণ সেই ঘটনার পর থেকে সে খুবই ভয় পেয়ে যায়। পরবর্তীতে শুভ ভাই বাসে অথবা অন্যান্য যাত্রা যেগুলো হলো আছে সেগুলোর মাধ্যমে যায় এবং কখনোই গভীরতা করেনি। তো এই ছিল শুভ ভাইয়ের ঘটনা। রাসেল ভাই, আমি আসলে স্টোরি হিসেবে ভালো না, আমি চেষ্টা করেছি শুভ ভাই যেভাবে আমাকে ঘটনাটা বলেছে আমি চেষ্টা করেছি আপনাকে বলার, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম লিসেনার, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি ইয়াসিন আরাফাত হৃদয় বলছি, মধ্যবাড্ডা থেকে এসেছি। তো রাসেল ভাই দুঃখিত, আমি লেট করে এসেছি, একটু কাজের জন্য ফেসে গিয়েছিলাম। তো রাসেল ভাই যে ঘটনাটি আজকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, রাসেল ভাই আমাদের উত্তর ব্যাড্ডা অর্থাৎ শাহজাদপুর এলাকাতেই ঘটেছিল আমার সাথে ঘটনাটি। এটি হচ্ছে আমার ঘটনাটি। শেষের ঘটনাটা রাসেল ভাই এটা আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তো আমার বাসায় যে ঘটনাটি ঘটেছিল রাসেল ভাই, যেটা আপনাকে মেইল করেছিলাম, সেই ঘটনাটি আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে, আমরা গত 4 মাস আগে সারেল্লি মা সিদ্ধান্ত নেয় যে বাসা ছেড়ে দিবে। তো বাসা ছেড়ে দেওয়ার পর রাসেল ভাই তো তেমন ভালো কোনো বাসার বাদ ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা বাসা পায়, সেটা হচ্ছে আপনার একতলা বিশিষ্ট একটি বাসা। তো সেখানে আমরা সেখানে রুম আমাদের ট্রান্সফার করা হয়। তো সেখানে যাওয়ার রাসেল ভাই যেদিন প্রথম উঠেছিল তখন আমি অফিসে ছিলাম, সেদিন আমি বাসায় শিফট হওয়ার সময় আমি থাকতে পারিনি। তো সন্ধ্যায় যখন রাসেল ভাই আমি বাসায় ফেরার সময় অর্থাৎ বাসায় প্রবেশ করার সময় আমার কেমন যেন একটু গরম লাগছিল। অথচ রাসেল ভাই আমাদের ওই বাসার প্রতিটা রুমেই অর্থাৎ উপরে মানে অনেক পরিমাণ গাছ আছে। সো আমাদের আশেপাশে অন্যান্য বাড়িগুলোতে গরম লাগলেও আমাদের ওই বাড়িতে গরমের পরিমাণ খুবই কম। অর্থাৎ আমরা এই গরমের মধ্যেও আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি, ঠান্ডা প্রচণ্ড। ঠান্ডা ছিল। তো রাসেল ভাই, প্রথম আমি যখন রুমে প্রবেশ করি তো আমার কাছে অস্বাভাবিকভাবে কেন যেন গরম লাগছিল। তো বিষয়টা আমি স্বাভাবিকভাবে নিলাম। আমি রুমে যাই অফিসে, ফ্রেশ হয়ে আমি যখন শুই, আমি আমার বাবার সাথে ঘুমাই সবসময়। তো আমি লেট নাইট গেমিং করা আমার একটা বাজে অভ্যাস আছে। তো ওই দিন বাবা ঘুমিয়ে গিয়েছিল, সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি গেম খেলছিলাম। তো গেম খেলার মধ্যে আমার তন্দ্রা চলে আসে। তো তন্দ্রা আসে, আমি ফোনটা রেখে আমি তখন শুয়ে পড়ি, লাইট অফ করে আমি শুয়ে পড়ি। তো শুয়ে পড়ে রাসেল ভাই ৪-৫ মিনিট পরে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে আমি যে রুমে শুয়ে আছি, আমি আর আমার বাবা, ওই রুমের চালের উপরে রাসেল ভাই খুব জোরে জোরে কেউ জানাজার দোয়া পড়ছে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকের জানাজার যে দোয়া আছে সেটি পড়ছে। আল্লাহুম্মা ফাইনা শাহিদিনা দোয়াটা পড়ছিল আর কি, প্রাপ্তবয়স্ক লোকে জানাজার দোয়া পড়ছে। তো এই বিষয়টা আমি হঠাৎ করে শুনে আমার তন্দ্রার মধ্যে আমার তন্দ্রাভাব কেটে যায় এবং আমি সাথে সাথে উঠে বসে পড়ি। তো রাসেল ভাই, আমার বাবা তো আমার সাথেই ঘুমাতেন। তো আমার যে কোনো প্রয়োজনে বাবাকে ডাক দিলে রাসেল ভাই উনি ইনস্ট্যান্টলি উঠে যেত ঘুম থেকে। তো ওদিন আমি বাবাকে কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছি, বাবা কোনোভাবে উঠছে না। আমি রুম থেকে বের হয়ে আমি মায়ের রুমে গেলাম, মাকে ডাকছি, ছোট বোনকে ডাকছি। তো তারা কেউ ঘুম থেকে উঠছে না, এমনভাবে মনে হচ্ছিল কি তারা সেন্সলেস অবস্থায় আছে, কেউ ঘুম থেকে উঠছে না। তো রাসেল ভাই অবস্থায় আমি খুব সাহস করে ডাকে আমি বাইরে যাই এবং বাইরে যেয়ে আমি আমার রুমের উপরের দিকে তাকাই। তো রাসেল ভাই তেমন কিছু আমি দেখতে পাইনি। তো 2 দিন আমি ভালো ছিলাম। 2 দিন পর রাসেল ভাই আমি আবার যখন রুমে প্রবেশ করব, ঠিক একইভাবে আমার কাছে গরম লাগছিল রুমের মধ্যে। অথচ ওই সময় আমার বাসার মধ্যে ঠান্ডাই ছিল। তো যাই হোক, আমি রুমে প্রবেশ করার পরে তারপর আমি কথাবার্তা বলি। ওই দিন আমি এই ঘটনা প্রথম দিন আমি কাউকে বলিনি। তারপর আসলে 2 দিন পরে ওই সেম ঘটনা ঘটছে। যখন সবাই ঘুমিয়ে গেছে আমি গেম খেলছিলাম, আমি মোবাইলটা রাখার পরে তন্দ্রাভাব যখন নিয়ে আসে, তখনই রাসেল ভাই শুনতে পারি যে প্রাপ্তবয়স্ক জানাজায় দেওয়া হচ্ছে আমার রুমের ওপরেই। তো ওই দিন আমি বাবাকে কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছি, বাবা উঠছে না, মাকেও ডাকছি, মা উঠছে না। রাসেল ভাই কিভাবে বুঝাবো আপনাকে, ওই সিচুয়েশন অন্যরকম, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। কিন্তু অনেক ডাকাডাকির পরেও কেউ উঠেছে না। তারপর আমি দরজা খুলে ওই রাসেল ভাই বাইরে যাই। তো আমি কাউকে দেখতে পাই না, চালের উপর অনেক সাহস নিয়ে আমি চালের উপর তাকাই, আমি ওরকমভাবে কাউকে আর দেখতে পাই না। তো রাসেল ভাই ঘটনার সমাপ্তি হয় আমার সাথে। আমি উত্তরপাড়া বাবার সাথে একটা কাজে গিয়েছিলাম।
বাবার সাথে একটা কাজে যাওয়ার পরে বাবা আমার সাথেই ছিল, মূলত বাবার কাছে যাওয়া আমার। তো রাসেল ভাই ওখানে হচ্ছে আপনার মার্কেটের নামটা আমি উল্লেখ করছি না, ওখানে আপনার অনেকগুলো আপনার ড্রেন ছিল। ড্রেনগুলো হচ্ছে আপনার ম্যানহোল ঢাকনা দিয়ে ঢাকা, কিন্তু ওগুলোর মধ্যে 3টা করে গ্যাপ ছিল। তো একটা ড্রেনের গ্যাপ হচ্ছে আপনার অনেক বেশি ছিল। তো আমি হাঁটতে হাঁটতে আমি খেয়াল করিনি, একজন লোকের সাথে কথা বলছিলাম, হাঁটতে হাঁটতে আমি খেয়াল করিনি রাসেল ভাই, আমার বাঁ পাটা একটা ড্রেনের মধ্যে পড়ে যায় আর পুরো শরীর উপরেই থাকে। তো ড্রেন লেভেলটা রাসেল ভাই অনেক নিচে ছিল, যার জন্য ময়লা আমার গায়ে লাগেনি। কিন্তু ওই বাম পায়ে আমি প্রচণ্ড পরিমাণ ব্যথা ওদিন পাই, এবং ব্যথা পাওয়ার পরে বাবার সাথে সাথে বলল যে একটু কেয়ার করে হাঁটবি না, একটু উঠে দাঁড়া। উঠে দাঁড়ানোর পর রাসেল ভাই বাবা আমাকে ধরে রাখছে যে পা ঝাড়া দে বলবসে। কিন্তু রাসেল ভাই পা ঝাড়া দিতে দিতে আমি দেখলাম আমার বাসে একটা ইলেকট্রিক খাম্বা, যেটাকে বলে একটা খাম্বা ছিল। রাসেল ভাই ওখানে একটা লোক পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। আর রাসেল ভাই বাবার পিছনে আমি স্পষ্ট দেখতে পাই একজন মহিলা বাবার পিছন থেকে জাস্ট আমাকে এভাবে তুড়ি মেরে মহিলাটা উপরে চলে গেল। তারপর রাসেল ভাই আমি কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। ওখান থেকে বাবা আমাকে বাসায় নিয়ে যায়। তো রাসেল ভাই আমি স্টিল না, আমি আমার এই বাম পায়ে আমি ইনজুর্ড রাসেল ভাই, এখন আমি পুরোপুরি সুস্থ না। তো দোয়া করবেন যাতে আমার সাথে এই ধরনের ঘটনার রিপিট না হয়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি, আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি ইউনাইটেড স্টেটস থেকে আমাদের সাথে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী। প্রবাল চৌধুরী তার পরিচিত একজনের কাছ থেকে একটি ঘটনা কালেক্ট করেছেন আমাদের জন্য, এবং তিনি ঘটনাটি শেয়ার করেছেন আমার কাছে এবং রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি প্রবাল চৌধুরীর পাঠানো ঘটনায়। কিছুদিন আগে প্রবাল সাহেবের বাসায় কিছু রেনোভেশনের প্রয়োজন হয়, এবং এই কারণে তিনি একজনকে এই কন্ট্রাক্টটা দেন। যাকে দেন তার নাম হচ্ছে অ্যালেক্স উলফম্যান। অ্যালেক্স একজন পেশাদার কনস্ট্রাক্টর, তিনি বাড়ির কাজগুলো করেন। তো মোটামুটি সব কাজই করেন, একটা বাড়ির টোটাল যে রিনোভেশনের কাজগুলো অ্যালেক্স করেন। তো প্রবালের কন্ট্রাক্টটা এভাবেই হয় যে প্রবাল যিনি উইকেন্ডে যখন অফ থাকেন তখন এসে কাজগুলো করবে অ্যালেক্স। তো অনেকেই এরকম সুবিধাটা নেয় যে মানে যাদের সাথে কন্ট্রাক্টটা করে তারা যেন উইকেন্ডে কাজ করে, কারণ তিনি তখন বাসায় থাকেন। তো প্রবাল বসে বসে গল্প করতেন অ্যালেক্সের সাথে। অ্যালেক্স যখন কাজ করছে, অ্যালেক্স খুব হাসি খুশি একজন মানুষ। তো ওই গল্প করতে করতে প্রবালের যেহেতু খুব ইন্টারেস্ট এই প্যারানর্মাল বিষয়গুলো, এগুলো নিয়ে আসেন এবং বিভিন্ন কথা বলেন, এবং প্রবাল অ্যালেক্সকে বলেন যে এই বাসাবাড়ি যে হন্টেড হয় এই ব্যাপারে কোনো আইডিয়া আছে নাকি, তুমি তো কাজ করো প্রায় এরকম এসে। তো অ্যালেক্স হাসতে হাসতে বলে যে ওয়াই নট, আমি এরকম অনেক ঘটনা শুনছি এবং অনেক বাড়িতে কাজও করছি যেসব জায়গায় নাকি ডিমারের পজিশন আছে। ইনফ্যাক্ট আমার জীবনে যেসব ঘটনা আছে শুনলে তো তুমি একদম হয়ে যাবা। তো প্রবাল সাহেব অবাক হয়ে যান। তিনি বলেন যে ডোন্ট ইউ টেল মি, আমাকে একটা বলো এরকম এসে। তো তখন অ্যালেক্স তাকে একটা ঘটনা বলে তার লাইফের, এবং তার এটা তখন কেবল টিনেজ বয়স সে পার করছে, তখন তার বয়স প্রায় 22-23 বছর এরকম সময়। তো অ্যালেক্স বলে যে অ্যাকচুয়ালি আমার বাবার এরকম কোম্পানি ছিল, ফার্নিচার কোম্পানি, ওখান থেকে আমার মূলত এই কাজগুলো শুরু হয়। আমি পরবর্তীতে হাউস বিল্ডিংয়ের দিকে যাই। তো আমার বাবার ফার্নিচার কোম্পানিতে আমাকে ছোটোবেলা থেকে কাজ শেখায়। ছোটোবেলা বলতে যখন টিনেজ বয়স তখন থেকেই টুকিটাকি আমি কাজ করি, দেখি এটা ওটা দেখি এবং কাজ শিখি, এগুলো করতে হয়। তখন থেকে আমার তো আর আমাদের মূল ফান ছিল, অ্যালেক্সের বাড়ি ছিল সাউথ ক্যারোলাইনাতে, এবং তাদের মূল ফান পার্টটা ছিল তারাই যখন হান্টিং জোন শুরু হইত অক্টোবরের পর, তখন সে হান্টিংয়ে যেত। অ্যালেক্সের বাবার সাথে তার আগে যেত, সে যখন মানে মোটামুটি টিনেজ তখন তার বাবার সাথেও যেত, গিয়ে সে ওই দেখত আর কি, তার বাবা ডিয়ার হান্ট করত, সাথে যেত। তো পরবর্তীতে যখন নাকি সে নিজে বয়স হয়, তার নিজের লাইসেন্স হয়, তখন সে তার নিজেই যাওয়া শুরু করে। তো সেই বছর হান্টিংয়ের সিজন শুরু হয়ে যাবে, আর মাসেকখানেক পরে মোটামুটি রমরম হয়ে উঠবে হান্টিং সিজন। এবং জোন আছে বিভিন্ন, তাদের ওখানে বিভিন্ন জোনে হান্টিংয়ের টাইমটা একটু এদিক ওদিক। তো যাই হোক, অ্যালেক্সের সুটেবল টাইমে তার হান্টিং জোন যেখানে সে যায় সেটা টাইম হয়ে আসছে। অ্যালেক্স খুব এক্সাইটেড। সে তার কয়েকটা বন্ধুর সাথে আলাপ করে, তারা 3-4 জন ফ্রেন্ড যাইতো সাধারণত এর আগে হান্টিংয়ে, কিন্তু উইবার দেখা যাচ্ছে কেউ রাজি হচ্ছে না। মানে তাদের বিভিন্ন রকমের কাজকর্ম আছে এবং বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে ফ্রেন্ডরা, ওরা যেতে চাচ্ছে না। তো অনেক কষ্টে সে তার এক ফ্রেন্ড রাজি করায়, ডাস্টিন নামে এক ফ্রেন্ড ছিল। ডাস্টিন রাজি হয় যে সে যাবে তার সাথে। অ্যালেক্স মোটামুটি ডাস্টিনের সাথেই প্ল্যান করে এবং সব কিছু সে গোছায়, তাদের হান্টিং রাইফেল ইত্যাদি ইত্যাদি সব কিছু গোছায়
একদম রেডি হয়ে যায় সে, মানে তাদের যাওয়ার জন্য। এবং তাদের প্ল্যানটা হচ্ছে এরকমই, এইবার যদি তারা যাবে এবং হান্ট করব, অন্য সময় দেখা যেত যে তারা হান্ট করে যদি কিছু পেত, ট্রাকে করে সোজা নিয়ে আসতো তাদের যেই গেম, এটা এই শিকারকে গেম বলে, তারা গেম নিয়ে আসতো এবং এনে তাদের প্রসেস করতো তারা এখানে। কিন্তু এইবার তারা প্ল্যান করছে যে তারা খোঁজ খবর নিছে, ওখানে আবার সব জায়গাতে ক্যাম্প করা যায় না, হান্টিং জোনের মধ্যেও ক্যাম্প করতে গেলে অনেক রকমের বিভিন্ন রেগুলেশনস আছে এবং বিভিন্ন আছে, সব জায়গায় ক্যাম্প করার মতো না, সব জায়গায় পারমিটেডও না। আর যেগুলো নাকি স্টেট প্রপার্টি, ওই জায়গায় মানে নর্মাল জায়গাতে দেয়ও না। তো সুতরাং অনেক কিছু দেখে শুনে তারা এবার চিন্তা করছে, বেছে বের করছে যে অমুক জায়গায় আমরা ক্যাম্পিং করব এবং ওইখানেই আমরা আমাদের এই গেম ওখানে সব প্রসেস করে ওখানে আমরা সেই রান্না করব ইত্যাদি ইত্যাদি, তারপর খাবো ক্যাম্প করে এবং ক্যাম্প করে টাইম কাটাবো। হান্টিং অ্যান্ড ক্যাম্পিং একই সাথে চলবে। তো ওইভাবে তারা হিসাব করে নিছে আর কি, তাদের হান্টিং জোনের মধ্যে কোনো একটা জায়গায় যেখানে করবেন সব জায়গায় ওখানে পারমিট ছিল না। তো ওরকম প্ল্যান করে দুই বন্ধু বের হয়েছে তারা তাদের ট্রাক নিয়ে এবং যথাসময় তাদের জোনে চলে গেছে তারা। খুবই সুন্দর জায়গা, নাইস ওয়ার্ডস অ্যান্ড স্টাফ, দূরে এরকম পাহাড় এবং তার এখানে সুন্দর ওখানে নদী আছে, নদীর পাশে লাইন আছে এবং কিছু কিছু জায়গা আছে ওসব জায়গায় আবার আগুন জ্বালানো যাবে না, এগুলো অনেক কিছু রেস্ট্রিকশনস আছে ওখানে। তো যাই হোক, অ্যালেক্স আগের থেকেই জায়গা সিলেক্ট করে রাখছিল বা বেছে রাখছিল যে যেখানে তারা গিয়ে ক্যাম্প করবে, এটা আগেই তারা সিলেক্ট করে রাখছিল, তাদের সেই ম্যাপ ছিল। তো ম্যাপ দেখে সিলেক্ট করে রাখছিল যে এই জায়গায় রেস্ট্রিকশনস এরকম নাই, তো সেখানে তারা ক্যাম্প করতে পারবে। তো ওইখানে পৌঁছায় তারা যে ওখানে গিয়ে ক্যাম্প করে, ক্যাম্প মানে ওখানে তাঁবু করে, তাঁবু রেখে তাঁবু করে সুন্দর করে তাদের মতো ফিক্সড একটা সেট করে নেয় যেখানে রাতে থাকবো। কারণ এখানে একটা ব্যাপার আছে, রাতের বেলা তাদের কিন্তু হান্টিংয়ে নিষেধাজ্ঞা আছে, মানে ডিয়ার হান্টিং করা যাবে না রাতের বেলা। সানরাইজ থেকে সানসেটের আফটার 1 আওয়ার আফটার সানসেট এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। তো সুতরাং রাতের বেলা তাদেরকে ক্যাম্পে থাকতে হবে, আর ওই সময় ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার তাদের জন্য, মানে নাতিশীতোষ্ণ ওয়েদার, গরম না, রাতের বেলা বেশ ঠান্ডা পড়ে যায়, মানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে, আমাদের বাংলাদেশে শীতকালের মতো অবস্থা। তো কিন্তু ওদের কাছে ওইটা খুব একটা ব্যাপার, কিন্তু বেশ মানে মজার। তো অ্যালেক্সা ঠিক করছে যে এখানে ক্যাম্প করবে, এখানেই যেহেতু রেস্ট্রিকশন নাই, সে খুঁজে সবকিছু তারা এই যেখানে রেস্ট্রিকশন যতটুকু মানে আর কি তাদের নিয়মের মধ্যে থাকলে যা হয় সেরকম আছে। তো চিন্তা করছে এখানে ক্যাম্প করবে, এখানে তারা মোটামুটি রাতটা কাটাবে, এটা দিয়ে ভোরবেলা চলে যাবে। ঠিক সানরাইজের আগে তারা এই ডিয়ার হান্টের জন্য ওখানে বিভিন্ন রকমের আছে, এরকম টাওয়ারের মতন তৈরি করা, চৌকির মতো আর কি, সেটার উপর উঠে বসে থেকে তারা ডিয়ার দেখতে পায়, ওখান থেকে শ্যুট করতে পারবে। এছাড়াও তারা চাইলে অন ফুট গিয়েও মানে তাদের মতো, কিন্তু এটা খুব কঠিন জিনিস, ডিয়ার খুব ফাস্ট এবং এটা কিন্তু অ্যাটাকিং টু, মানে এরকম হয় যে একদম দৌড়ে এসে ঝাঁপায় পড়ে, এরকম আছে, মানে চলে যাওয়ার সময় আপনি আঘাত পাবেন, এরকম আছে। তো যাই হোক, তো মানে খুব এক্সাইটিং জিনিস। তো তারা এই ভোরবেলা চিন্তা করছে যে ঠিক ভোরের আগে দিয়ে বেরোবে, বের হয়ে গিয়ে ওখানে মানে তারা শিকার শুরু করবে। তো ক্যাম্প তৈরি করে অ্যালেক্স আর ডাস্টিন দুইজন মোটামুটি সবকিছু গোছায় টোছায় বসে আড্ডা দিতেছে, ছোট্ট একটা ক্যাম্প ফায়ার করছে, ওখানে তাদের সাথে আনা খাবার দাবার খাচ্ছে আর কফি খাচ্ছে আর গল্প হচ্ছে বিভিন্ন। আকাশে একটা সুন্দর চাঁদ উঠছে, চাঁদের আলোতে মৃদুমন্দ ঠান্ডা বাতাস একদম মানে বয়ে যাচ্ছে, বাতাসটা মাঝে মাঝে বেশ ঠান্ডা হয়ে চিল্ড হয়ে যাচ্ছে। তো দুইজনই জ্যাকেট পরা, বিভিন্ন গল্পগুজব হচ্ছে। তো তখন ডাস্টিন বলতেছে অ্যালেক্স রে, এই তুই জানিস আমরা যেখানে আছি তার থেকে কাছাকাছি নদীর একটা পাশ আছে, এই জায়গাটা কিন্তু বেশ হন্টেড। তা অ্যালেক্স বলতেছে যে না, আমি এটা শুনি নাই। বলে যে হ্যাঁ, এই জায়গায় ইভিল স্পিরিট মুভ অ্যারাউন্ড করে, এটা নিয়ে অনেক কথা আছে, অনেক মানুষ এরকম দেখছে, এবং যারা এখানে হান্ট করতে আসছে, কেউ যদি ক্যাম্প করছে, কারণ এটা একটা, আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু একটা সুইটেবল প্লেস, অনেকেই ক্যাম্প করে এই জায়গায়। তো এখানে কিন্তু অনেক এরকম রাতের বেলা শব্দ শুনছে, অনেক কিছু দেখছে, এরকম একটা অবস্থা। তো এই কথাটা যখন বলতেছে ডাস্টিন, তখনই কিন্তু এমন ক্যা করে একটা শব্দ আসে দূর থেকে, এবং তারপর কেমন জানি একটা প্রতিধ্বনি তার সাথে, ক্যাটাকে এরকম করে একটা প্রতিধ্বনি আসে, মনে হয় কোনো রকম একটা আজব কোনো পোকা বা কিছু ডেকে গাছের উপর দিয়ে চলে গেল। এবং যাওয়ার সময় পাশের একটা গাছের উপর থেকে তারা দেখল যে এক নাগারে অনেকগুলো পাখি উড়ে গেছে। এগুলো কোনো নিশাচর পাখি বা কিছু তারা জানে না, বাট খুব স্কেরি লাগছে জিনিসটা। অ্যালেক্সের কেমন যেন একটু অন্যরকম লেগে উঠছে। তো অ্যালেক্স নিজের অজান্তেই তার যে হান্টিং রাইফেল সেটার মধ্যে হাত দিয়ে বসছে। তো বলতেছে না, ডাস্টিন বলছে না, ভয়ের কিছু নাই আছে, রাতের বেলা কত কিছু এখানে কায়োটি মুভ অ্যারাউন্ড করে, হ্যাঁ মানে এগুলো সাউন্ড করতে পারে, অনেক রকম ডিফারেন্ট টাইপ অফ সাউন্ড, ম্যান ফরেস্টের সাউন্ড তো ডিফারেন্ট। বলতেছে আমি এত বছর ধরে আমার বাপের সাথে আসতেছি, সাউন্ড আমি চিনি, এটা একটা ডিফারেন্ট সাউন্ড আসলো। তো ডাস্টিন বলছে হ্যাঁ, এরকম কিন্তু প্রচলিত আছে এখানে, মানুষ বলে যে হন্টেড স্পিরিট মুভ করে এখানে। তো নদী এখানে আছে না, নদীর এখানে অনেক রকম ব্যাপার স্যাপার ঘটছে, তো আগেই যে নেটিভ যারা ছিল তাদের সাথে, তো অনেকে বলে যে ওদের স্পিরিট মুভ করে এখানে এবং মানুষ দেখে, এলোমেলো জিনিস দেখে। তো এই গল্পগুজব পড়তে করতে তাদের বেশ একটা মানে চিল্ড সময় কাটতে থাকে। মানে ডাস্টিন বিভিন্ন রকম ভয়ের ঘটনা বলতেছে আর অ্যালেক্স শুনতেছে, আবার অ্যালেক্সও দুই একটা বলতেছে।
তো দুজনেরই বেশ মজা লাগতেছে এগুলো শুনে, তারা খুব অ্যাডভেঞ্চার প্রিয় ছিল দুজন। তো একটা সময় তাদের মানে বেশ মনে হইতেছে যে একটু ঝিমুনি লেগে গেছে। অ্যালেক্স বলতেছে যে লেটস হ্যাভ এ ন্যাপ, কারণ আমাদের তো বেরোতে হবে ভোরবেলা। সো আমরা এই সাথে তার অ্যালার্ম ছিল, রিস্টো আছে, অ্যালার্ম দিয়ে রাখছি, ঠিক সানরাইজের আধা ঘন্টা আগে উঠে যাব, উঠে আমরা চলে যাব এখানে। বলছে ঠিক আছে। তো দুজনই মোটামুটি তাদের মতো জিনিসপত্র কফি টফি সব গুছায় রেখে তাদের যে ক্যাম্প ফায়ার ছিল সেটারও তারা একদম নিবু নিবু করে দিছে, মানে হালকা জাস্ট একটু রাখছে যাতে ওটা আবার না ছড়ায় যায় কোনোভাবে। এইটাও তাদের খুব কেয়ারফুল থাকতে হতো যে আগুনটা যাতে আবার না স্প্রেড করে। এভাবে রেখে তার ওখান থেকে উঠে গেছে, যে তাদের তাঁবুর মধ্যে শুয়ে ওই যে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ছে। তো ডাস্টিনও শুয়ে গেছে তার মতো। তো কতক্ষণ সময় পার হয়েছে এটা বলতে পারে না। হঠাৎ করে অ্যালেক্সের মনে হলো যে তার সাথে কেউ কথা বলার চেষ্টা করতেছে, মানে স্বপ্নের মধ্যে। অ্যালেক্সের মনে হতেছে স্বপ্নের মধ্যে কেউ কথা বলতেছে, এবং মানে কোন একটা নারী কণ্ঠ, মানে খসখাসে টাইপের নারী কণ্ঠ তার সাথে কথা বলার চেষ্টা করতেছে, সেটা ঘুমের মধ্যে। স্বপ্নের মধ্যেই মনে হয় দেখতেছে, এবং দুঃস্বপ্নের মতো লাগতেছে। অ্যালেক্স এরকম ভয় পেতে দেখা করে উঠে তাকায় তাকায় সে মানে একটু থতমতো খায় কিছুক্ষণ, মানে সে বুঝতে পারে না ঘটনাটা কি। কয়েক সেকেন্ডের মধ্যে তার কাছে মনে হয় যে তাদের তাঁবুর বাইরে আলো, অনেক আলো। তাঁবুর কাপড় সেটার এই পাশ থেকে দেখা যাচ্ছে, তাঁবুর বাইরে অনেক আলো। সেই আলোটা মনে হচ্ছে আগুনের আলো, কারণ আগুনটা দাউ দাউ করতেছে মনে হচ্ছে বাইরে, কারণ বাড়তে আগুনের আলো তো বোঝা যায়, এরকম কেমন যেন নাচে না ফ্রেমটা, সেরকম। তো বলছে আগুনের আলোটা এরকম দাউ দাউ করতেছে। আর সে যেখানে শুয়ে আছে বাদিকে সে আলোর মধ্যে একটা ছায়ার মতো দেখতেছে। সে মনে হচ্ছে ছায়াটা একটা মানুষের মতো ছায়া, ঠিক তার তাঁবুর এই পাশে, এবং মানে মনে হচ্ছে একদম তার দিকে একদম ঝুঁকে আছে এরকম মানুষের মতো ছায়া। তো অ্যালেক্স ভয়ের চোটে একটা ঘূর্ণি মেরে মাঝখানে চলে আসে, এবং তার হান্টিং রাইফেলটাও পাশে ছিল। সে রাইফেলটাকে হাত দিয়ে ধরে সে মানে কাইন্ড অফ লাইক জাম্প, মানে সামনে পড়ে পড়ে সে অনেকটা ক্রল করা মতোই সে তাঁবুর মানে ফ্ল্যাপ খুলে বের হয়, মাথাটা বের করে আর কি, সাথে তার হ্যান্টিং রাইফেল নিয়ে, এবং সে কিন্তু তার ক্রল করার পজিশনেই আছে। সে তাকায় দেখতেছে তাদের সামনে যে ক্যাম্প ফায়ার নিভায়ে দেয়া গেছিল যেটা, সে এবং ওরা কিন্তু ক্যাম্প ফায়ার করছে খুব কেয়ারফুলি। পাশে ওই ঝলনসো পাথরের মতো দিয়ে একটা গোল একটা জায়গা বানাইছে যাতে আগুনটা সরায় না যায়, এবং তার পাশে কাইন্ড অফ পানি দিয়ে ভিজায় নিছিল জায়গাটা, যাতে মানে কোনো মতেই আগুন স্প্রেড করে বাই আসে, কারণ অনেক রেগুলেশনস তো এই জন্য অনেক কেয়ারফুলি তারা করছে। তো দেখতেছে ওইটার ভিতরেই আগুনটা জ্বলতেছে, এবং জ্বলার কথা না, কারণ ওইখানে তারা তেমন কোনো জ্বালানি দেয় নাই, ওখানে যে কিছু ফেলে নাই, কিন্তু সে দেখতেছে আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে প্রায় 2-3 ফিট উপরে, লক লক করে উঠে যাচ্ছে আগুনটা। এবং সে খেয়াল করে দেখল আগুনের মধ্যে মোটামুটি শুকনা পাতা টাইপের জিনিসপত্র আগুনের মধ্যে কেউ ঢালছে, ঢেলে আগুনটা বাড়ায় দিছে এরকম। তো সে একটু ভয় পায় যে কে করলো কাজটা। তো সে মানে 1 সেকেন্ডের জন্য পিছন ফিরে এমনি তাকায়, দেখে এই আগুনের আলোতে যতটুকু তাঁবুর ফ্ল্যাপ সরছে দেখা যাচ্ছে ভিতরে ডাস্টিন কিন্তু ঘুমায় আছে। তো সে ডানে বামে তাকাইতেছে অ্যালেক্স, দেখতেছে যে ভাবে অন্ধকার, তো হয়তো তখনও কিন্তু রাত, গভীর রাত, মানে তখনও ভোর হয় নাই। সে বুঝতে পারলো যে না ভোর হয় নাই। তো সেও ক্রল করেই বের হইছে, বের হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, তাকায় বাদিকে তাকাইলো। হঠাৎ করে তার মনে হলো যে তাঁবুর যেখানে সে একটা ছায়া দেখছিল ওদিক থেকে কিছু একটা মনে হলো চলে গেল তার এখান থেকে, মানে সে অপ্রশ্রিয়মান কিছু একটা দেখলো যে চলে গেছে ওখান থেকে। তো বেশ ভয় পাইছে অ্যালেক্স, কি গেল, এটা কোনো প্রাণী বা কিছু? তো সে ডানে বামে কিছুক্ষণ তাকায়, বুকের মধ্যে ক্রস আঁকছে, মানে সে মোটামুটি একটু বিশ্বাসী মানুষ অ্যালেক্স, ভালোই বিশ্বাসী। তো সে বুকে ক্রস আঁকছে, তারপর সে দেখল যে আগুনটা আস্তে আস্তে আবার কমে যাচ্ছে, মানে সেই যে শুকনা পাতাটা কেউ ঢালছে আগুনটা বেড়ে গেছিল আবার কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সে তাঁবুতে ঢুকে গেল, ঢুকে সে ডাস্টিনে ডেকে উঠাইল। আর এর মধ্যে সে ঘড়ি দেখছে, ঘড়ি দেখে সে দেখতেছে 4টা বাজে, মানে আরেকটু পরেই ভোর হয়ে যাবে আর কি, ভোরের কাছাকাছি টাইম চলে আসছে। তো সে ডাস্টিনে উঠালো, ডাস্টিন উঠে বলতেছে যে কি ব্যাপার? তো অ্যালেক্স বলতেছে ব্যাপার কিছু একটা খারাপ, কারণ আমি এরকম ঘুম থেকে উঠছি, মনে হলো যে এরকম আলো এরকম চারিপাশে, মনে হলো যে কে জানি আমার তাঁবুর পাশে এরকম আছে। তা আমি তাড়াতাড়ি বের হইছি, গান নিয়ে বের দেখি আগুন উপরে, আগুনের মধ্যে জ্বালানি দিয়ে রাখছে, কে মনে হয় চলে গেছে এপাশ থেকে, কে আসতে পারে? তো ডাস্টিন হাসি দিয়ে বলতেছে ব্যাড স্পিরিট। তো মানে অ্যালেক্স রাগ করে ফেলছে, আমি তোমার সাথে যোগ করতেছি না। ডাস্টিন বলে আমিও যোগ করতেছি না, ম্যান টেক ইট ইজি, কে আসবে এখানে রাত্রেবেলা এরকম আয়সা? বলছে পাতা তো আমরাই হয়তো ওখান থেকে গেছিলাম, হয়তো পাতাটা আশেপাশে ছিল। বলতেছে অ্যালেক্স বলতেছে না, আমি কোনো পাতা দিই না এখানে, আমি যা দিয়েছিল কাটে ছাড়া আর কিছু দিই না এখানে পাতা, শুকনা পাতা কে আনবে এখান থেকে? তো ডাস্টিন বললাম আমি দা রাখছিলাম কিছু আগুন উস্কা দেওয়ার জন্য, বলে যেগুলো কে ঢালছে এখানে। তো যাই হোক, তখন ডাস্টিনও বের হয়, বলে যে অ্যালেক্স বলে যে চল আমাদের সময় হয়েছে, আমরা বেরোবো। কিন্তু কেমন জানি মনের মধ্যে একটা কটকা লেগে যায় অ্যালেক্সের। জিনিসপত্র সে যা জিনিসপত্র নেয় পরে ট্রাকে উঠায় ফেলে, ট্রাকে উঠায় তাদের যেতে হবে। আর তাঁবুরটারে তারা ওখান থেকে ফোল্ড করে না, তাঁবুর জাস্ট তাদের ফ্ল্যাপ টেনে দিয়ে জিপার টিপার লাগায়, তাদের যে মূল জিনিসগুলো রেখে যায় না ওখানে, ওগুলো সব ট্রাকে তুলে তারা রওনা দেয় এবং ক্যাম্পফায়ারটা নিভাই দেয়। ক্যাম্পফায়ারটা নিভাই দিয়ে মানে যতটুকু যায় এখানে একটু ধোঁয়া উঠতেছে পুরোটাই নিভাই দেয় তারা, আবার আগুন তৈরি করা যাবে পরে। তারা বের হয়ে যায় ওখান থেকে মানে ভোর হওয়ার আগেই, এবং ট্রাক নিয়ে যেখানে থামানোর সেখানে থামায়,
তারা মূল ল্যান্ডে ঢুকে, ওখানে ঢুকে যেই টাওয়ার ওখানে চলে যায়, তখন ভোর হচ্ছে, মানে আলো জাস্ট বেরোবে এরকম সময়। তো এখানে উঠে তারা দেখতেছে 2 ফ্রেন্ড এরম দেখতে মোটামুটি শিকারের সেই নেশা চলে আসছে। তো এক সময় দেখে যে হ্যাঁ, ওইখানে গাছগাছালির ওই পাশ থেকে হরিণ বের হয়েছে, এরকম কয়েকটা 2-4টা হরিণ বের হয়েছে। দেখে তারা এখান থেকে এম করে এবং করে ঠাস করে শ্যুট করে হরিণ ওখানে পড়ছে এবং শব্দে বাকিগুলো তো চলে গেছে ওখান থেকে। তো যাই হোক 2 ফ্রেন্ড তাড়াতাড়ি যায় ওখানে, ট্র্যাক করে যেখানে পড়ছে হরিণটা এবং দেখছে যে হ্যাঁ, মানে কাজ হয়েছে, মানে 100টে কাজ হয়ে গেছে। তো হরিণ নিয়ে তারা 2 ফ্রেন্ড টেনে টেনে নিয়ে আসে এখানে, বলে যে এই তো পাইলাম। তো তারপরে সারা দিন অনেকক্ষণ তারা ওখানে স্পেন্ড করে এবং ওই সময়টাই আসলে যেই সময়টা তারা ওখানে গেছিল ওটাই ছিল ভালো সময়। এরপরে দিনের বেলা আরও রকম তারা পায় নাই, বেশ খানিকক্ষণ বেলা পর্যন্ত ওয়েট করে দেখে না। তো চিন্তা করে যে যাই, ওই এখন চাইলে আমরা একটু দূরে যাইতে পারি কোথাও, নাইলে আবার এই তাঁবুতে ফিরে যাই যেখানে যাই, কারণ যেখানে সেখানে তো আর ওখানে ক্যাম্প করার মতো অবস্থা না। তো তারা হরিণ ট্র্যাকে তুলে চলে আসে তার ক্যাম্পে এবং ওইখানে তারা প্রসেস করে জিনিসটা। সব জায়গায় কিন্তু প্রসেস করার মতোই মানে সিস্টেম নাই, কিন্তু তারা যেখানে আছে ওই জায়গাটা সুইটেবল, তারা খবর নিয়ে আসছিল। তো এখানে বসে তারা মোটামুটি যে তাদের যা কাজকর্ম করতে থাকে। তো এইভাবে করতে করতে কিন্তু বেলা চলে যায়, সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তারা ওই সময় একটা পজিশনে আসে যে এখান থেকে তারা এই মিটটারে প্রসেস করতে পারে, গেমের মিটটা, এবং ওটা এডিবল পর্যায়ে নিয়ে আসতে পারে। তো শুরু করে তারা কাজ, মিট প্রসেস করা হয়েছে, ওখান থেকে মিট নিয়ে কাটাকাটি করতেছে। তো ডাস্টিন বলে যে একটা কাজ করি, আমরা তো এখানে আজকে তো এখানে আমরা রান্না করব না, তাদের প্ল্যানই ছিল এটা। তারা গেছে এরকম যে হান্টিংয়ের সাথে একই সাথে ক্যাম্পিং করবে এবং ওখানেই তারা খাওয়া দাওয়া করবে। তো যাই হোক তারা আবার ক্যাম্প ফায়ার তৈরি করছে, আগুন জ্বলতেছে। তো ডাস্টিন বসে আছে। আর অ্যালেক্স এরকম একটা কাঠের ইসের মধ্যে মাংসগুলোকে কেটে রান্নার উপযোগী করতেছে। তো তাদের প্ল্যান হচ্ছে যে আজকে যে মাংসগুলা তারা তৈরি করবে এগুলা তারা রোস্ট করবে আর কি, আগুনে পোড়ায় ঝলসায় খাবে। তো স্পাইস প্রিপেয়ার করছে ডাস্টিন। তো এরকম তারা রেডি করছে সব কিছু, যে এগুলা আগুনে ঝলসাবে, স্পাইস মেখে তারপর খাবে। সো আরও টুকিটাকি তাদের সাথে ওই যে বান টান আনছে এগুলা বের করতেছে ডাস্টিন। তো যাই হোক কাজ করতে করতে তো অ্যালেক্সের মাংস প্রিপেয়ার করা শেষ, এখন সেইগুলা দিয়ে সিজনিং করবে এগুলা আর কি, এরকম একটা অবস্থা। তো ডাস্টিন বলতেছে যে ইউনো হোয়াট, আমি একটু যাই, আমি মানে সে একটু প্রকৃতির ডাকে সাড়া দিবে তারপর আসবে। তো সে বলল যে আমি ওইদিকে যাইতেছি, মানে তাদের আছে আর কি। তো বের হয়ে গেল, ডাস্টিন চলে গেল ওদিকে, আর অ্যালেক্স বসে তার মতো সব কিছু রেডি করতেছে একা একা আর কি। তো খুব নীরবতা চারিদিকে, এবং তখন চাঁদ উঠে গেছে এবং অন্ধকার, চারিদিকে অন্ধকার, চাঁদ উঠে গেছে, তাদের ক্যাম্পফায়ারের আলো যতটুকু যাচ্ছে দূর পর্যন্ত, এবং যেই জায়গাটা তারা তাঁবু করছে ওই জায়গাটা একটা ফাঁকা জায়গা। সেই জায়গায় তাদের তাঁবু করা, এবং তাঁবুর চারিপাশে মানে একটা মানে অর্ধচন্দ্রাকৃতি হিসাবে তাঁবুর পেছন থেকে বাঁ দিকটা বেশ খানিকটা ফাঁকা জায়গার পরে একটা ঘুরে এরকম মানে অর্ধচন্দ্রাকৃতিভাবে তাদের এই গাছপালাগুলা গেছে আর কি, উটসটা শুরু হয়েছে আর কি। এরপর কিন্তু ওটা জঙ্গল, আর আরেক সাইডটা বেশ খানিকটা ফাঁকা, সামনের মানে ডান দিকের জায়গাটা, ডানে সামনের জায়গাটা আর কি, সেই জায়গাটা বেশ খানিকটা ফাঁকা হয়ে একটা ছোট্ট ঝিরির মতো গেছে আর কি। ওই কোনো জায়গায় একটা ক্যানালের একটা অংশ, খুব ছোট্ট মানে হালকা পানির একটা স্রোত চলে গেছে, হালকা পানির খুলখিল খিলখিল শব্দ আসতেছে, আর সেটা পার হয়ে আবার সামনে গিয়ে আবার উট শুরু হয়েছে, এবং ওই পাশের উটসটা হচ্ছে বেশ ঘন এরকম। আর এই উটসের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা, ঝিরির পাশের অংশটা যেখানে তাঁবু করছে, এটার উপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে, এবং আকাশে যে চাঁদ উঠছে, চাঁদের আলোটা মেঘের মধ্যে প্রতিফলিত হইতেছে, খুব সুন্দর মানে অসাধারণ একটা দৃশ্য। তো অ্যালেক্স তার মতোই যে মাংস কেটে সেগুলাকে একটা ইসে নিয়ে সেটার মধ্যে সে সিজনিং করতেছে, এবং সিজনিং করার পর তাদের ইচ্ছা যে তাদের এই গ্রিলের মধ্যে নিয়ে তারা এটারে করবে আর কি। গ্রিল মানে কীরকম হুকের মতো আছে, এটা দিয়ে তারা ওটারে পোড়াবে আর কি, রস্ট করে করে খাবে আর কি, মাংস পোড়ায় আগুনে। এবং সেই জন্য সে আগুনটাকে ঠিকমতো করবে আর কি। তো মাংসটাকে রেখে সে আগুনের মধ্যে ওই সুন্দর করে তার কাত দিল, আরও যে আগুনটাকে একটু মুস্কায় দিবে এরকম। তো বেশ দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের হিটটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তো সে ডাস্টিন আসে না কেন, ডাস্টিন আসলে দুজন শুরু করবে আর কি এটা করা, পোড়ায় পোড়ায় খাবে মাংস, আর সাথে ওই যে তাদের এরকম বানটান রেডি করছে লম্বা ওইটা দিয়ে, এবং টুকিটাকে আরও জিনিস বের করছে, ওগুলা দেখাবে আর কি। ক্যান্ড ফুড আছে, ওগুলা খুলে ভেজি ক্যান, ওগুলা খাবে আর কি, ভেজিটেবলের ক্যান। তো যাই হোক মোটামুটি সে প্রিপেয়ার্ড, সে ওয়েট করতেছে ডাস্টিন আসলেই শুরু করবে আর কি, নগদে খাওয়া দাওয়া, মানে এটা একটা মজা আছে। তোম চিন্তা করতেছে, অনেকক্ষণ পর সে দেখল যে তার ঝিরির পাশে, মানে যে পানির পাশে ঝিরির পাশে গাছপালাগুলা নড়তেছে, বেশ গাছপালাগুলা নড়তেছে, কেমন জানি মনে হচ্ছে যে এরকম মানে বেশি বাড়ি খাচ্ছে এরকম। তো অ্যালেক্স বোঝার চেষ্টা করলো যে কিরে, মানে গাছপালার ওপাশে কি কেউ আছে নাকি, বা কোনো প্রাণী বা কিছু, মানে এরকম নড়তেছে কেন।
তো সে খেয়াল করার চেষ্টা করলো এখান থেকে, তো আগুনের আলোটা তো এখানে কাঁপতেছে, যতটুকু আসতে যতটুকু বোঝা যায় না। তো সে চিন্তা করলো বাতাস আছে নাকি, দেখলো যে না, বাতাস ওরকম না, হালকা পাতা নড়তেছে বাতাসে। তো ওই ঝোপটা বেশি উঠতেছে আর কি, মনে হচ্ছে ঝোপের মধ্যে কেউ আছে। হঠাৎ করে অ্যালেক্সের মনে হলো কেউ একজন মাথা বের করলো এখান থেকে, ঝোপের ভেতর থেকে। তো সে চিন্তা করলো কিরে, মানে লাস্টিন তো গেছে পিছনের দিকে, উটসের ভিতরে এখানে, এখানে কে? দেখলো একটা মাথা বের হলো। মাথাটা একটা বয়স্ক মহিলার মাথা। মাথার মধ্যে মনে হচ্ছে অর্ধেক মাথায় কাপড় দেয়া, যেমন কাপড় দিয়ে ঢেকে রাখা টাইপের, মানে মাথা যদি পেঁচায় রাখে কাপড় দিয়ে, অনেকটা ইস্টার্ন মহিলারা যেরকম স্কার্ফ পরে মাথায় ওরকম। কিন্তু তার চোখ দুটো দেখে অ্যালেক্সের বুকটা কেঁপে উঠল। চোখ দুটা মনে হচ্ছে হলদেটে টাইপের, আর মণিটা এমনভাবে ভেতর দিকে আসে সে মণিটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে উপরে একটা লেয়ার পড়া, মানে এটা ছানি পড়লে যেরকম হয় কাইন্ড অফ লাইক দ্যাট। কিন্তু চোখটা হলদেটে টাইপের, টলটলা চোখ। ভেতরে মণিটা মনে হচ্ছে যে ঢাকা, ও উপরে লেয়ার দিয়ে ঢাকা, কিন্তু হালকা হচ্ছে কালচের মতো। তো মহিলাটা ঝোপের ভেতর থেকে বের হয়ে আসলো। আসছে। তো অ্যালেক্স ভয় পেয়ে গেল মহিলাটার পা দেখে। এর পা দুইটা মনে হচ্ছে বড় ঘোড়ার খুরের মতো, মানে পায়ের পাতা ফুট নেয় কিন্তু ঘোড়ার খুরের মতো, হুফ ঘোড়ার খুরের মতো এরকম সামনে পা ফেলছে, এবং একটা হুফ এত বড়, এবং সেই হুফের উপরে মানে ঘোড়ার খুরের উপরে বেশ কম বড় 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 রোমের মতো এরকম, এবং সেটা ওই আগুনের কাপা কাপা আলোয় দেখে আরও ভয়ঙ্কর লাগতেছে। এবং ওই মহিলাটা ওইখান থেকে পানির ওই পাশে, ঝিরির ওই পাশ থেকে একটা লাফ দিয়ে পাশে চলে আসলো 2-2.5 ফিট, এবং অ্যালেক্সের কাছে আসতেছে, এবং আগুনের উত্তাপটা অনেক বেশি। তো অ্যালেক্সের পাশেই একটা কুঠার রাখা ছিল যেটা দিয়ে সে মাংস কাটতেছিল। তো সেই কুঠারটা বা কুড়ালটা সে হাত দিয়ে তুলে নেয় অ্যালেক্স। সে ভয়ের জন্য চিন্তা করতেছে যে এটা কাছে আসলে সে কুড়ালটা ওটার গায়ে উড়ায় মারবে। তো অ্যালেক্স পিছাচ্ছে আস্তে আস্তে, কয়েক পা পিছাচ্ছে, সে বুকে ক্রস করলো। তো সে যখন ক্রস আসছে তখন দেখলো ওইটা আরও তার দিকে ফিরে কেমন একটা শব্দ করলো, কেমন ভয়ঙ্কর টাইপের একটা শব্দ করলো। কিন্তু ওইটা এগিয়ে যাচ্ছে যে ওই তার যে মাংস রাখা যে এরকম বড় ঝাড়টা ওইটার কাছে, এবং সে শব্দ করতে করতে ওই মাংস রাখা ঝাড়টার কাছে গেল এবং থাবা দিল মাংসের মধ্যে, এক হাত দিয়ে এতগুলো মাংস তুলে নিল এরকম, মানে সে স্টিকের মধ্যে করছিল সেগুলো তুলে ফেললো, এরকম নিয়েছে, মুখে দিয়ে দিল মাংসটা, এবং কেমন করে তাকাচ্ছে আর খ্যাখ্যা করতেছে, এরকম করে শব্দ করতেছে, এক একটা করে মুখের মধ্যে নিয়ে কামড় দিচ্ছে আর শব্দ করতেছে, আর অ্যালেক্সের দিকে তাকাচ্ছে এরকম চৌকি করে। তো সে কয়েকটা খেয়ে, তার ওই মাংস খেয়ে আবার অ্যালেক্সের দিকে এগোনো শুরু করলো কয়েক পা। অ্যালেক্স দেখতেছে যে মহিলার মুখের এখান থেকে মাংসের নামতেছে, এই যে মশলা টশলা মাখানো ছিল নামতেছে, এবং সে এগোচ্ছে আগুনের কাছে। তো অ্যালেক্স কি করল, তার দিকে কুঠারটা ছুঁড়ে মারল। প্রচণ্ড ভয় পাইছে অ্যালেক্স, কয়ের চোটে কুঠার ছুঁড়ে মারছে। তো একটা অ্যালেক্স ছুঁড়ে মারলে কয় সেকেন্ড লাগে, 5-7 ফিট দূরে কোথাও যেয়ে রাখতে। এবং এটা এমন কুঠারগুলো এরকম যে অ্যালেক্স মোটামুটি এগুলো তাদের এমনি প্র্যাকটিস আছে, তারা এমনি দুষ্টমি করে এগুলো প্র্যাকটিস করতো কাঠের মধ্যে, গাছের মধ্যে কুঠার মেরে। তো ইট টেক্স লাইক 1 or 2 সেকেন্ড যেখানে মারছে ওই জায়গায় যায় লাগতে। খুব আশ্চর্য জিনিস হলো যে অ্যালেক্স দেখল কুঠারটা ঘুরতে ঘুরতে গেছে ওই মহিলার কাছাকাছি যেয়ে। ওইটা মনে হলো কোথাও আটকায় গেল, মানে কোনো একটা পাওয়ার কুঠারটাকে বাতাসে আটকায় রাখল, এবং বাতাসে আটকে গিয়ে ওইটা মনে হলো যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে গেল, মানে কোনো কিছু থামাই দিয়ে ওই জায়গায় যদি গ্র্যাভিটিটা 0 করে দেয়, কোনো কিছু ভেসে থাকে দেখলে কুঠারটা ভেসে আছে বাতাসে। খুবই আশ্চর্যজনক ব্যাপার। এবং ওই যে ক্যারেক্টারটা বের হইছে, বা ওই যে মানে ভয়ঙ্কর বিশ্বী মহিলাটা বের হইছে, সে আরও প্রচণ্ড একটা হুঙ্কার দিয়ে সে মানে কেমন খ্যা করে শব্দ করে 2 হাত এরকম বাড়াই দিয়ে এই সাইড থেকে ঘুরে অ্যালেক্সের দিকে আসা শুরু করল। এবং সে যখন ঘুরে গেছে তখন কুঠারটা ঠাস করে মাটিতে পড়ল, এবং ওটা অ্যালেক্সের কাছে যখন চলে আসছে, অ্যালেক্স থেকে প্রায় 3 ফিট দূরে হবে, 3-4 ফিট দূরে, অ্যালেক্সের মানে অনুভূতি শূন্য হয়ে গেছে, সে বুঝে পাইতেছে না সে কি দেখতেছে আর এটা কি, এবং বেশ ভয়ঙ্কর, মানে এবং সে এতক্ষণ মনে হইতেছিল হাইটটা বুঝতে পারতেছিল না। এখন সে বুঝল এটা কুজা হয়ে থাকার পরও অ্যালেক্সের থেকে প্রায় 1 হাত লম্বা। আর অ্যালেক্স কিন্তু হিমসেলফ ইজ লাইক 5'10", 5 ফুট 10 ইঞ্চি লম্বা, তার থেকে প্রায় 1 হাত লম্বা।
তো মানে সে বুঝল যে বেশ লম্বা। এই সময়ে সে প্রচণ্ড জোরে একটা গান শট শুনল, থুম করে গুলি হলো, মানে গুলির শব্দ পাইল। অ্যালেক্সের কান ধরে গেছে। এপাশে সে তাকায় দেখল যে মানে হঠাৎ গুলি কোত্থেকে আসলো, এবং গুলিটা জিনিসটা এত দ্রুত হয়েছে, ধুম করে গুলির শব্দ হয়েছে, মনে হয়েছে ওই মহিলাটা বা ওই যে ক্যারেক্টারটা ওখান থেকে মানে 1 সেকেন্ডে আলোর গতিতে মনে হলো যে ওখান থেকে শর্ট করে সরে গেল গুলির শব্দের সাথে সাথে। অ্যালেক্স একই সাথে মাথা ঘুরায় এদিকে তাকায় দেখল যে তাদের তাঁবুর পাশে ডাস্টিন দাঁড়ায় আছে, হাতে গান ধরা। ওদিকে গুলি করছে আর কি, মহিলাটা যেখানে ছিল অনেক গুলি করছে ডাস্টিন। 1 সেকেন্ডে সে দেখল যে ডাস্টিন দেখল যে মহিলাটা ওখান থেকে গেছে, মনে হলো যে একটা রেখা তৈরি হলো আলোর মতো আর কি, এত ফাস্ট মুভ করা যে দেখল যে ডাস্টিনে একটা ধাক্কা বা কিছু খাইলো ওই মহিলার কাছে, বা মহিলাটা এত ফাস্ট যে ধাক্কা দিল ডাস্টিন ছিটকা পড়ছে, তার সে পড়তে পড়তে আরেকটা গুলি করছে। তাদের ওটা .38 সেমাই অটোমেটিক রাইফেল ছিল, তো মানে ট্রিগার টানা অবস্থায় আরেকটা গুলি হয়ে গেছে। তো ডাস্টিন ছিটকা পড়ে গেছে এবং সে পড়ার সময় আরেকটা গুলি বের হয়েছে তার। তো 1 সেকেন্ডে অ্যালেক্স দেখল যে ডাস্টিন পড়ে যাওয়ার পর ওইটা শাও করে চলে গেল ওদিকে উডসের মধ্যে, এবং উডসের মধ্যে থেকে ভয়ঙ্কর একটা শব্দ বের হলো, চিৎকার। তো ডাস্টিন পড়ে যে আর উঠতেছে না, অ্যালেক্স ভয় পেয়ে গেছে ডাস্টিনে কি হইল। তো সে দৌড় দিয়ে যে ডাস্টিনের হাত থেকে ফার্স্ট রাইফেলটা নিয়ে নিছে। এক হাতে নিয়ে রাইফেলটা উঁচা করে সে ওই ফরেস্টের দিকে দেখতেছে। তার ওখানে কিন্তু সাইট লাগানো, মানে ওই যে শিকারের সাইটটা লাগানো আছে রাইফেলের উপরে দেখার জন্য, মানে টেলিস্কোপিক সাইট। তো সেইটার দিকে তো তাকাচ্ছে না, সেদিকে মানে তাকাচ্ছে জঙ্গলের দিকে, রাইফেল ত্যাগ করতেছে। আরেক হাতে সে দেখতেছে ডাস্টিনের অবস্থা কি, দেখতেছে ডাস্টিন পড়ে আছে। সে গলার কাছে হাত দিয়ে দেখল যে হ্যাঁ ব্রিদিং আর আগুন জ্বলতেছে। তো অ্যালেক্স আসলে তার সেন্স হারা ফেলছে, চিন্তা করছে কি দেখলো এটা। সে অবাক হয়ে গেছে। তো সে আস্তে করে ডাকতেছে ডাস্টিন এই ওয়েক আপ বলতেছে বারবার। তো দেখতেছে কোনো শব্দ নাই। তো সে তারপর তাকাইলো ডাস্টিনের দিকে, এতক্ষণ চোখ ফিরাইতে সাহস পাইতেছিল না, সে রাইফেলটা তাক করে রাখছে জঙ্গলের দিকে। তো চোখ ফিরাইতে সাহস পাইতেছিল না, সে ডাস্টিনের দিকে তাকাইলো। এখন দেখল যে ডাস্টিনের গলার কাছের এই সাইডে বড় একটা চেরা, দরদর করে রক্ত বের হইতেছে। তো মানে এরকম মনে হয় যে 3টা নখ দিয়ে কেউ চিরে দিয়ে গেছে এই সাইডে গলার নিচে দিয়ে। তো সে তাড়াতাড়ি এই ডাস্টিনকে রাইফেলটা সাইড করে রেখে একে ভয় পাইতেছে, রাইফেল রাখতেও ভয় পাইতেছে, সে গেল তাঁবুর কাছে, নিয়ে গেল টেনে ডাস্টিনকে তাড়াতাড়ি, এবং তাঁবুর ভিতর থেকে তাদের সাথে বক্স ছিল, ফার্স্ট এড বক্স, সেটা খুলে বের করে সাথে সাথে ওই জায়গার যেখানে তার ছিঁড়ে গেছে ওই জায়গাটা সে ওই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ওখানে পরিষ্কার করলো তুলা দিয়ে। আর বারবার তাকাইতেছে সে ফরেস্টের দিকে, হাইড্রোজেন পারঅক্সাইড পরিষ্কার করে, এবং তুলাটা সে রেখে সে ওই ব্যান্ডেজ দিয়ে তাকে ওই জায়গাটা করলো, তুলা দিয়ে এরকম গজ দিয়ে সে করে দিল। দেখলো যে একদম চিড়ে গেছে জায়গাটা। তো তারপর সেকে নিয়ে গেল তাঁবুর ভিতরে টেনে ডাস্টিন, এবং সে তার রাইফেলটাও টেনে নিয়ে গেল, নিয়ে তাঁবুর জিবার লক করে দিছে। আর কিছু সে বেরিতে সাহস পাইতেছে না তাঁবুর মধ্যে, সে আলো জ্বালে নাই, বাইরে যে আগুন জ্বলতেছে তাদের ক্যাম্প ফায়ারের, সেই আলোটাই এসে তাঁবুর ভিতরে যতটুকু পড়তেছে সেটাই সে আলো, মানে যতটুকু দেখতেছে ভিতরে, ভয়েস আলো জ্বলতেছে না তাঁবুর ভিতরে। তো চিন্তা করলো যে এটা কিন্তু 90s কথা, তখন মোবাইল ফোন মোটামুটি অ্যাভেলেবল চলে আসছে আমেরিকাতে, বাট ওই সময় নেটওয়ার্ক এত ডেভেলপ করে নাই, মানে এরকম হান্টিং গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক পাওয়া এটা খুব কঠিন জিনিস। তো অ্যালেক্স তার মোবাইল ফোন খুঁজে বের করলো, তখনকার সময়কার তার সাথে একটা মটোরোলা ফোন ছিল মোবাইল ফোন, সেটা বের করলো, বের করে দেখতেছি যে নেটওয়ার্ক একদম কোনো নেটওয়ার্ক নেই, জিরো, কোনো নেটওয়ার্ক নেই এখানে। সো কল করার মতো অবস্থা নাই, সে যে কাউকে কল করবে ইমার্জেন্সি হেল্পের জন্য সেটার অবস্থা নাই। তো সে ডাস্টিনকে মুখে পানি ছিটে দিল, তার বটল থেকে খুলে পানি ছিটে দিল, তারপর একটা এখান থেকে কাপড় নিয়ে সেই ওই যে গজ কাপড়ের মধ্যে পানি ভিজায় তার চোখ মুখ হালকা মুছল। একটু পর দেখলো ডাস্টিন তাকাইছে। তো ডাস্টিন তাকায় কেমন উদ্ভ্রান্তের মতো তাকাচ্ছে, মানে তার মধ্যেই নাই। তো সে বলতেছে যে অ্যালেক্স বলতেছে প্লিজ ম্যান জাস্ট রিল্যাক্স। তো কোনো উত্তর পাচ্ছে না সে, দেখতেছে যে ডাস্টিন এলোমেলোভাবে তাকাচ্ছে আর করতেছে, কেমন জানি করতেছে, আশফাস করতেছে, মানে তার কোনো নাই, মানে সেন্স মনে হচ্ছে যে নর্মাল সেন্সের মধ্যে সে নাই। এই সময় সে আবার চিৎকার শুনল, বাইরে আবার চিৎকার শুনল, এবং ডাস্টিন তার হাত চেপে ধরল, এরকম মানে হচ্ছে তার হাত, মানে অ্যালেক্সের হাত ভেঙে ফেলবে এরকম অবস্থা। অ্যালেক্স চিন্তা করতেছে কি করবে, সে এক হাতে তার রাইফেলটা ধরে রাখছে, নলটা তার তাঁবুর এই সামনের যে ফ্ল্যাপের দিকে এইম করে চিন্তা করছে কেউ আসলে হয়তো সে গুলি করে দিবে এরকম। এই সময় সে বুঝতে পারল কোনো একটা ছায়ার মতো কিছু একটা আসছে তার তাঁবুর কাছে, এবং এসে মুভ করতেছে।
এবং সে কেমন একটা শব্দ পাচ্ছে। কিছুক্ষণ দেখল যে তাঁবুর সামনে কিছু একটা ঘোরাঘুরি করল, তারপর শ্যাত করে নাই, 1 সেকেন্ডে নাই। আর যখন এটা নাই হয়ে গেছে তখন ডাস্টিন থাপ করে পড়ে গেল বিছানায় আবার। তো অ্যালেক্স প্রচণ্ড ভয় পাইছে, সে ডাস্টিনকে দেখতেছে, ডাস্টিনের গায়ে হাত দিয়ে দেখতেছে ডাস্টিনের নিঃশ্বাস চলে নাকি হাতে দেখতেছে, চেক করে তার পালস দেখে, পালস আছে কিন্তু ডাস্টিন বেহুশ, তার হুশ নাই। তো বেশ কিছুক্ষণ বসে থেকে অ্যালেক্স ভাবল যে এইখানে এই রাতটা পার করা তার পক্ষে সম্ভব হবে না। সে হয় একটা তার নার্ভাস ব্রেকডাউন হবে বা কিছু। তো সে খুব সাবধানে অতি সন্তর্পণে সে বের হলো আগে। বের হয়ে তাঁবুর বাইরে দেখতেছে কিচ্ছু নাই। সে আগুন তার যে আগুন ছিল ক্যাম্পফায়ার, ওটার আগুনটা প্রায় নিষ্প্রভ হয়ে গেছে, অনেক কমে গেছে। এবং তার যে সে মাংসের পাত্র রাখছিল সেটাও নাই। এবং তারা যে ওখানে তাদের গেম বা শিকারটাকে ঢেকে রাখছিল একটা এরকম টেবিলের মতো জায়গার উপরে, ওই জিনিসটাও নাই, ওটা নাই। অ্যান্ড সে যে একটু আগে ড্রেসিং করলো, ডাস্টিনকে ড্রেসিং করলো, যে এখানে যে গজ টজ ফেলছিল ওগুলাও নাই। ভয়ঙ্কর একটা অবস্থা। অ্যালেক্স তাড়াতাড়ি দৌড় দিল, দৌড় দিয়ে যে সে তার ট্রাকের কাছে, এবং দৌড় দিয়ে গিয়ে সে ট্রাকটা স্টার্ট দিল, ট্রাকটাকে ব্যাক করে একদম সে নিয়ে আসলো তার তাঁবুর কাছে। এবং সে বারবার দেখতেছে কোনো কিছু এসে তাদের তাঁবুতে ঢোকে কিনা। তো বারবার চোখ ঘুরছে, তার রাইফেলটা কিন্তু সে পাশেই রাখছে। তো দেখতেছে যে না, তো সে তাড়াতাড়ি এবার নামলো, নেমে ওই রাইফেল নিয়ে সে রাইফেলটা কাছাকাছি রাখতেছে, ট্রাকের পেছনের সাইডে হেলান দিয়ে রেখে সে তাঁবুর ফ্ল্যাপ করলো, খুলে সে ডাস্টিনকে টেনে বের করলো ওখান থেকে, 2 পা ধরে টেনে টেনে বের করলো। ডাস্টিন কিন্তু ঘুমাচ্ছে, তার কোনো হুঁশ নাই। অনেক কষ্টে ডাস্টিনকে সে উঁচা করছে, উঁচা করে এনে ট্রাকের যে পেছনের সিট ছিল, তার একটা ডজ ট্রাক, পেছনের দরজা খুলে, এটা পেছনেও সিট আছে, লম্বা সিট, বসতে পারে মানুষ। তো ওইটার পিছনে সে ডাস্টিনকে শোয়াই দিছে, শোয়াই দিয়ে সে গেট লাগাইছে, লাগায় তার যে রাইফেলের সাথে যেসব সে অ্যামিনিশন নিয়ে আসছিল টুকিটাকি শিকারের জন্য, সেগুলোও সে উঠাইছে ট্রাকের পিছনে, উঠায়ে টুকিটাকি এখান থেকে যা পারছে সে উঠাইছে ট্রাকের পিছনে এবং তার রাইফেল হাতে। তো সেই তাঁবুটাকেও আনফোল্ড করলো এর মধ্যে, কোনো মতে টেনে টুনে আনফোল্ড করলো, করে এটারে ভাঁজ করার মতো সময় নেই, সে জাস্ট পিছনে ফেলছে, তার ট্রাকের পিছনে ফেলে সে আগুনটাকে নিভাইল। কারণ এটার একটা আছে, প্রবলেম আছে, আগুন জ্বালায় রাখলে সমস্যা হবে, যদি কোনো প্রবলেম হয় এটার জন্য তারা রেসপন্সিবল হবে। আগুনটাকে নিভাইল সে, তার ওখানে গ্যালন ভর্তি পানি ছিল, জার ভর্তি পুরো পানি ঢেলে দিছে ওখানে, যে আগুনটা নিভাইল। আগুন নিভানোর পর জায়গাটা হয়ে গেছে চরম অন্ধকার, সূর্য চাঁদের আলো আসতেছে। তো সে ভয়ে থরথর করে কাঁপতেছে, সে মনে যে কোনো সময় পড়ে যাবে। অ্যালেক্সের মনে হতেছে যে তার নার্ভাস ব্রেকডাউন হবে। সে ট্রাকের মধ্যে কোনো মতে উঠল, উঠে সে ট্রাকটা স্টার্ট করল, লাইটগুলা জ্বালালো যখন, তখন আবার একটু প্রাণ আসছে তার মনের ভিতরে, সাহস আসছে, তার আত্মায় একটু পানি আসছে। সে রাইফেলটাকে পাশে রেখে তার ট্রাকটাকে সামনে চালানো শুরু করলো, বের হয়ে যাবে। তো সে যখন নাকি প্রথমে মোড়টা দিয়ে বের হইছে, এই সময় সে দেখল রাস্তার মধ্যে জিনিসটা দাঁড়ায় আছে এবং তার কলিজা একদম কেঁপে গেল, কারণ ওই জিনিসটা দেখতে আরও বেশি ভিশিয়াস লাগতেছে এবং তার মুখের এখানে মনে হচ্ছে রক্ত, পুরা তার ঠোঁটের 2 পাশ থেকে রক্ত এরকম লেগে আছে এবং টপ টপ করে পড়তেছে, এবং চোখটা মনে হইতেছে আরও বিভৎস হয়ে গেছে। 2 হাত এরকম বাড়ায় দিচ্ছে 2 পাশে, এবং কালো যে কাপড়টা দিয়ে মাথার অর্ধেক ঢাকা মুখটাই করা, ভয়ঙ্কর। এবং সে তার হেডলাইটের আলোতে দেখল যে পাটা ওরকমই হয়ে রয়েছে। তো সে বুঝতে পারল অ্যালেক্স যে এখানে আসলে টেকনিক্যাল কোনো কিছু কাজ করবে না, কারণ যেইভাবে সেই কোঠারটা আটকায় গেছিল, এটা কিভাবে সম্ভব? এটা কোনো কোনো একটা ব্যাপার তো অবশ্যই আছে, এটা 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 এমন কিছু জিনিস যেটার এসব ক্ষমতা আছে। তো সে প্রে শুরু করলো, প্রে করতেছে এবং তার গাড়ির মধ্যে তার গ্লাভ কম্পার্টমেন্টে তার একটা এরকম ক্রস ছিল, এবং সে ওখানে এরকম তার একটা বিড ছিল ওখানে, যেখানে তারা ওই করে আর কি, ইসের মতো আর কি, প্রেইং বিড, ওইটাও সে বের করে রাখলো, রেখে সে ক্রসটাকে ওখানে রাখলো, রেখে সে তার মতো সে প্রে করতেছে আর গাড়িটা একটু একটু করে সামনে বাড়াচ্ছে। তো সে যখন নাকি খানিকটা সামনে আসছে, মোটামুটি তখন দেখলো ওই জিনিসটা আবার ঢুকে গেল, যে উডসের ভিতর থেকে বেরোছিল উডসের ভিতরে ঢুকে গেল। ওইটা যখন ঢুকে গেছে, অ্যালেক্স একেবারে বেশ যতটা স্পিডে পারছে ওই রাস্তা দিয়ে, ওই যে কাঁচা রাস্তা, ওইটা দিয়ে সে তার ট্রাক ছুটানো শুরু করলো। সে ট্রাক ছুটায় যাচ্ছে এবং সেই রাস্তা দিয়ে এবং তার কাছে ভয়, অন্তরাত্মা কাঁপতেছে, কারণ এটা তো উডসের ভিতরে রাস্তা, এটা তো না নর্মাল কোনো রাস্তা না, ট্রাক শেক করতেছে বারবার, এবং ভয় লাগতেছে, মনে হচ্ছে কি এসে কোথায় বাড়ি খায়, কখন কি হয়, এবং সে পুরা নার্ভাস। তো যাই হোক, সে একটা সময় এই উডসের রাস্তাটা পুরাটা পার হয়ে একটা রাস্তায় উঠে, এবং এই রাস্তাটা কাইন্ড অফ ডার্ট রোড, সেটা দিয়ে ঘুরতে ঘুরতে একসময় যে সে মেইন রোডে পড়ে, এবং সে একদম তার যতটুকু স্পিডে টানার সম্ভাবনা, এবং সে চিন্তা করে যে রাস্তার মধ্যে তাকে যেই ধরুক তখন সে বলবে যে তার সাথে সমস্যা হয়েছে, এখন আর চিন্তা করতেছে না। তো এরপরে সে বেশ চলতে চলতে একটা সময় তার সেলফোনটা হাতে দেখে, নেটওয়ার্ক আসছে। তো সে তার বাপকে ফোন করে এখান থেকে, ঠিক মতো ডায়ালগ করতে পারতেছিল না। তো তার বাবা ঘুমায় গেছিল, উঠে বলে কি হইছে?
তো সে বলে যে এরকম এরকম সমস্যা, আমি প্রবলেমে পড়ছিলাম, তো তুমি উঠো। তো তার বাবা বলে তুমি তাড়াতাড়ি চলে আসো অ্যান্ড রিল্যাক্স, রাস্তার মধ্যে উল্টাপাল্টা চালাও না, আসো, অসুবিধা নেই, আমি জেগে আছি, কোনো অসুবিধা নেই। যাই হোক, একটা সময় অ্যালেক্স সে বাসায় পৌঁছায়। বাসায় পৌঁছানোর পরে তার বাবা আর সে মিলে ডাস্টিনে নামায় রাত্র, আর ডাস্টিন তখনও বেহুশ, এবং ডাস্টিন বাসায় এনে তারা শোয়ায়। শোয়ানোর পরে তারা দেখে তার বাবা ওই যে কতটা বলে জোরে, তো মেডিকেলে নিয়ে যেতে হবে, ইমার্জেন্সি। তো তার বাবা যখন এগুলো বলতেছে তখন নাকি ডাস্টিন হঠাৎ করে এরকম লাফ দিয়ে উঠে, চিৎকার করে উঠে এবং ভয়ঙ্কর আচরণ শুরু করে। সে খুবই বাজে আচরণ শুরু করে। তো দুইজনে মিলে, বাবা এবং ছেলে দুইজনে মিলে না থামায় রাখতে পারতেছে না তাকে, অনেক কষ্টে তারা তাকে চেপে ধরে রাখে। তারপরে তারা রশি এনে বেঁধে ফেলে ডাস্টিনে, এবং ডাস্টিন ছটফট করতেছে, কঠিন অবস্থা। তো তার বাবা বলে যে এইটা কোনো ভালো লক্ষণ না, মনে হইতেছে কোনো ডিমনিক পজেশন, কারণ তার বাবা তো আসলে আরও বয়স্ক মানুষ। সে বলছে কোনো ডিমনিক পজেশন, তাই এইটা আমাদের ওরে মেডিকেলে নেওয়ার আগে একটা কাউকে দেখাইতে হবে, প্রিস্ট কারোর সাথে কথা বলতে হবে, তারপরেরটা পরে, কারণ এখন তোরে যদি এটা চিকিৎসা করতে নিয়ে যায় সেরকম আচরণে কিভাবে সম্ভব, এবং এই সব লজিক্যাল জিনিস তো তারা বুঝবে না, তারা তার মেন্টাল কারেকশন সেন্টারে পাঠানোর চিন্তা করবে। তো যাই হোক, তারা ওকে ওরকম বেঁধে রেখে তারপরে বলে যে অ্যালেক্সা বলে তার বাবা যে বাসায় থাকতে, বলে যে তোমার মা আছে নিচে, তোমার মার কোনো দরকার নেই, তোমার মার কাছ থেকে হেল্প নিও, অ্যান্ড আমি দেখা করে আসতেছি প্রিস্টের সাথে। অ্যালেক্সের বাবা চলে যায় এবং উনি ওই প্রিস্টকে নিয়ে আসেন। আসার পর প্রিস্ট এসে দেখে, বলে যে প্রিস্টেন দেখেই বলে যে ডিমনিক পজিশন হয়েছে, এবং ডাস্টিন নাকি প্রিস্টের দিকে তাকায়, আজে বাজে কথা বলা শুরু করছে, তার খুব বাজে ভাষায়। তো প্রিস্ট বুঝেই ফেলছে যে এই ঘটনা। তো যাই হোক, তাকে তখন এক্সরজিজম করার ব্যাপার আসে। তো এক্সরজিজম নাকি কোনো পারমিশন ছাড়া করা যায় না ওখানে। তো তারপরও প্রিস্ট যতটুকু ওই সময় দরকার ওকে ওখান থেকে, ওই স্টেট থেকে বের করার, সেটা চেষ্টা করে। তো প্রিস্ট তার সাথে ওই কথা বলতে থাকে তাদের রিচুয়াল অনুযায়ী। তো ওই জিনিসটা নাকি তখন বলে যে ওরা ওইখানে শিকার করতে আসছে, আমি মাংস নিতে আসছি, আমার মাংস দেয় নাই, আমাকে বরং আক্রমণ করছে তারা। ওইখানে শিকার করলে আমাকে মাংস দিয়ে যেতে হবে, এটাই নিয়ম, আমাকে এটার একটা অংশ দিয়ে যেতে হবে, এটাই নিয়ম, আমি ওখানে থাকি, অ্যান্ড আই ডিমান্ড মাই পার্ট, এই সেই, এখন আমি এই ছেলেটার সব ফ্লেশ নিয়ে নিব আস্তে আস্তে। তো যাই হোক, প্রিস্ট নাকি তখন ওকে ঘুম পাড়ায় দেয় এবং পরে বলে যে আমি আরও আমার মতো কথা বলে করে আসতেছি। যাই হোক, প্রিস্ট পরবর্তীতে নাকি তার মতো সে পারমিশন ম্যানেজ করে এবং ওকে নাকি এক্সরসিজম করা হয় ডাস্টিনকে, এবং খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। তাকে যখন এক্সারসাইজম করে অনেক রকম আজে বাজে ব্যাপার স্যাপার ঘটে ওই ঘরের মধ্যে। তো তারা আলো নিভায় নিছিল, ওই মোমবাতি জ্বালায় নিছিল, সেই মোমবাতি নিভে যায়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, জিনিসটা মুভিতে যেরকম দেখতে সেরকম না, জিনিসটা নাকি আসলে আরও ভয়ঙ্কর অ্যালেক্সের ভাষা অনুযায়ী। যদি কেউ সামনাসামনি জিনিসটা দেখে সে মুভির থেকে অনেক বেশি ভয় পাবে। মুভিতে যে দেখায় যেরকম উঠে গেল বা মাথা ঘুরে গেল, এরকম কিছু হয় নাই। বাট ডাস্টিনের যে আচরণগুলো ছিল সেটা ভয়ঙ্কর। কথাবার্তা বলতেছে যে একজন বন্ধু, তার কথাবার্তা সে জানে যে এইভাবে কথা বলে, সেই মানুষটাই যখন পরিবর্তিত হয়ে আরেকভাবে কথা বলতেছে, জিনিসটা পুরাই ডিফারেন্ট। এবং সে একটা ছেলে মানুষ, তার মধ্যে একটা ফিমেনিন অ্যাক্ট চলে আসছে, অন্যরকম। তো ওই সময়টাতে আর কি। তো পরবর্তীতে তার যখন এক্সারসাইজম শেষ হয় এবং বলে যে পরবর্তীতে তাকে নাকি চেকে রাখতে হবে, ফাদার বলে দেয় যে তাকে চেকে রাখতে হবে এবং তাকে চার্চে নিয়ে আসতে হবে সব সময়, আর সে যদি উদ্ভট আচরণ করে তাহলে তাকে আবার এই এক্সারসাইজম করতে হবে। এবং এটার জন্য তারা পারমিশন নিছে এবং উনি এরপরে এটা কন্টিনিউ করে যেতে পারবে, সমস্যা নেই। এবং প্রয়োজনে তাকে আরও অন্য ফাদার তারা নিয়ে আসবে এটা করার জন্য। তো যাই হোক, ডাস্টিনের নাকি অ্যালেক্স জানা পর্যন্ত ওসব সমস্যা ছিল না, তবে ডাস্টিন খুব ভয় পেত। ডাস্টিন এরপরে ভয় কি ভাই, কোনো রকমের হান্টিংয়ে যাওয়ার তো সাহস করতই না, এবং সে দেখা যেত একা রাত্রেবেলা কোথাও চলতে গেলে, কোনো পার্কিং লটের একা বইসা থাকলে সে ভয় পেত। এই কারণে তার বন্ধুবান্ধবরাও জানতো যে ও স্পেশাল কেস, তো সুতরাং ওকে নিয়ে সব রকম অ্যাক্টিভিটিসে যাওয়া যাবে না, ওকে তারা মোটামুটি সামলে রাখত আর কি। তো যাই হোক, এই ছিল অ্যালেক্সের শেয়ার করা একটা ঘটনা যেটা প্রবাল চৌধুরীর কাছে শেয়ার করেছে। এবং অ্যালেক্সের কাছে নাকি আরও ঘটনা আছে, যে অ্যালেক্স যেহেতু হাউস বিল্ড করে এবং বা রিনোভেশনের সাথে আছে, তো সে অনেক বাসায় নাকি গ্যাসে রিনোভেট করতে, সেগুলো পুরনো বাড়ি, সেখানে বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স করছে। তো সেই সব ঘটনা প্রবাল চৌধুরী কালেক্ট করে কখনো আমাদের সাথে সময় সুযোগ মতো শেয়ার করে ফেলবেন। তো আজকের মতো প্রবাল চৌধুরীর কাছ থেকে এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব।
তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডের ঘটনা আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।